তোমার আপু তোমার আদরের হয়, আর আমার মা অনাদরে, নিজেরটা 16 আনা পরেরটা 1 আনাও না। আমি আম্মুকে বাসায় একা রেখে গিয়েছি, তাই চলে আসতে চাইছিলাম। শ্বশুর শাশুড়ির আবদারে থেকে যেতে হলো। আম্মুকে কল দিয়ে বললাম রাতে বাসায় আসবো না, রুবাইয়াকে নিয়ে কাল বিকালে আসবো। আম্মু খুশি হয়ে বলল, ঠিক আছে, বউ যে আসতে চেয়েছে এটাই অনেক। রাতে অনেক রান্না বান্না হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি, মনে হচ্ছে তাদের মেয়ের যুদ্ধ জয় করে ফেলেছে। সেই যুদ্ধ জয়ের আনন্দে রাতে অনেক কিছু রান্না করেছে। আমার পেটে তেমন কিছু যাচ্ছে না। আমার মাকে আমার সাথে রাখতে পারবো না, এই শর্ত দিয়ে আমার স্ত্রী নিতে যেতে হচ্ছে। আমি এমন সন্তান, মাকে অন্যথায় রাখবো, এই কথা কিভাবে বললাম? খুব কষ্ট পাচ্ছে, বাট আমার সন্তানকে ছাড়াও থাকতে আমার কষ্ট হচ্ছে। আমি মনে হয় সাগরের মাঝখানে পড়ে গেছি, কি করব না করব ভেবে পাচ্ছি না। অল্প করে খেয়ে উঠলাম। শাশুড়ি বলল, কি বাবা, তুমি এত অল্প খেলে কেন? রান্না কি ভালো হয়নি? তোমার জন্য স্পেশাল পায়েস তৈরি করেছি। তুমি তো পায়েস পছন্দ করো। তাদের কিভাবে বোঝাবো আমার বুকের ভিতর কতটা উত্তাল ঢেউ তোলপাড় করছে? শাশুড়ির কথা রাখতে 2 চামচ পায়েস মুখে দিলাম। খাবার পর শ্বশুর আমাকে ডেকে বললেন, বাবা দেখো, সংসারে এমন টুকটাক ঝগড়া লেগেই থাকে, তাই বলে স্বামী স্ত্রী আলাদা থাকলে কেমন দেখায়। রোবায়াকে আমি বুঝিয়েছি বাসায় চলে যেতে, সে জিদ ধরে আছে তোমার মায়ের সাথে থাকবে না। আচ্ছা তুমি তোমার মাকে বোঝাতে পারো না সে যেন রোবায়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে? শাশুড়িরা কেমন যে এমন হয়, ছেলের বউকে মেয়ের মতো ভালোবাসতে পারে না, শত্রু মনে করে। আমি শ্বশুরের কথা শুনছি আর ভাবছি, আপনি তো আপনার নিজের মেয়েকে মানুষ করতেই পারেননি, সে আমার মাকে শত্রুর মতো মনে করে। 2 চোখে দেখতে পারে না, কেমন মেয়ে মানুষ করেছেন শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখতেছে বলে? আমি চুপচাপ শ্বশুরের পরামর্শ শুনলাম, কিছু বললাম না। তারপর উঠে গেলাম ঘুমানোর জন্য। আসলে ঘুম তো আর হবে না। বৃদ্ধা চোখ বন্ধ করে শুয়ে থাকা রুবাইয়াকে আজ অনেকটা খুশি খুশি লাগছে। সিরাতকে আমার বুকের উপর দিয়ে আমার হাত নিয়ে হাতের উপর মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে রুবাইয়া শুইল। বাবু শোনো, আমি একটা প্ল্যান করেছি। এই শীতে আমরা সুন্দরবন বেড়াতে যাব, সাথে কিন্তু আপু দুলাভাইকে নিয়ে যাব। আম্মু আপু যদি যেতে চান তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না, কিসের আপত্তি থাকবে? তোমার মা বাবা, তাদের মূল্য আমার কাছে অনেক বেশি। তারা আমার শ্বশুর শাশুড়ি, সঙ্গে যেতে পারে, এতে আমার আপত্তি থাকার কথা নয়। আমার মা হলে না হয় কথা ছিল, সে তো আর যেতে পারতো না। বাবু, তুমি এটা কেমন কথা বললে? আমার মা বাবা কথা বলাতে তোমার মাকে নিয়ে তুলনা দিয়ে কথা বললে, এটা তুমি ঠিক করলে না। আর শোনো, তোমার মায়ের সাথে আমার মা বাবা তুলনা করবে না, এটা মাথায় রাখবে। ও সরি, আমি বুঝতে পারিনি। তোমার মা বাবার মূল্য অনেক বেশি, আর আমার মা তো সাধারণ একজন মানুষ, তার সাথে তোমার মা বাবার তুলনা দিয়ে অনেক বড়ই ভুল করে ফেললাম। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? ঝগড়া করতে যাবো কেন? তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই। রুবাইয়া উল্টো দিকে শুয়ে বলল। সিরাতকে আমার বুকের উপর থেকে নামিয়ে জড়িয়ে ধরে আছি, আর ভাবছি একটা সন্তানকে মানুষ করতে কতটা কষ্ট হয়। তুমি কেন বুঝতে চাও না রুবাইয়া? তোমার সন্তান যখন বড় হবে, বিয়ে করবে, তার স্ত্রী কোথায় তোমাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাইবে, তখন কেমন লাগবে? এটা কেন উপলব্ধি করতে পারো না? প্লিজ একবার উপলব্ধি করে দেখো, একটা সন্তান মানুষ করতে কতটা কষ্ট হয় মা বাবার। পরিশেষে বাবা মা সন্তানের বোঝা হয় কি করে? প্লিজ একটু ভাবো। দুনিয়ার সব কিছু ছাড়া যায়, গর্ভধারিণী মাকে ছাড়া যায় না। আর আমার মাকে ছাড়া তো অসম্ভব। সে মানুষটা নিজের জীবনের সকল শখ আহ্লাদ বাদ দিয়ে আমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সেই মাকে আমি কখনো ছাড়তে পারি না, কখনোই না। আমার চোখের কোণে পানি জমা হয়েছে, হাত দিয়ে পানিগুলো মুছে একটা প্ল্যান করে ফেললাম। প্ল্যানটা কাজে লাগাতে পারি কিনা দেখি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা। রুবাইয়া ও আমার ছেলে ঘুমাচ্ছে। ছেলের মুখের দিকে তাকিয়ে বললাম, তুই কি বড় হয়ে তোর মাকে ছাড়তে পারবি? তোর মা তোর দাদিকে সহ্য করতে পারে না রে। তোর বউ যদি এমন করে, তুই কি করবি? বল বাবা, তুই আমাকে আমার প্রশ্নের উত্তর দে। ফজরের আজান হচ্ছে, আর কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। আমার চোখটা কিছুক্ষণের জন্য বন্ধ করতে হবে। চোখ বন্ধ করতেই সারা রাত্রে ক্লান্তি আমাকে ঘিরে ধরলো। ঘুমিয়ে গেলাম। বাবু, এই বাবু, তুমি এখনো ঘুমাচ্ছ? এত ঘুম তোমার? ওঠো তাড়াতাড়ি, সকাল 9টা বাজে। ব্রেকফাস্ট রেডি, আপু রওনা দিয়েছে, 11টার মধ্যে এসে পড়বে। ঠিক আছে, তুমি যাও, আমি উঠছি। সিরাত কোথায়? সিরাতকে তার নানা ভাই নিয়ে ঘুরতে গেছে। সিরাতকে আপু বলেছে
নানু ভাই ঘুরতে যাবে। সিরাত মাথা নাড়িয়ে সায় দিছে। সে অনেক খুশি তার নানা ভাইয়ের কোলে উঠে। আব্বু সিরাতকে নিয়ে তার এক বন্ধুর বাসায় গেছে সকাল 7টার সময়। কি বলো, সকাল 7টা হয়ে গেছে? সে তো কান্না করবে। আব্বুকে তাড়াতাড়ি বাসায় আসতে বলো। ঠিক আছে, আমি বলছি আব্বুকে তাড়াতাড়ি নিয়ে আসতে। আমি ব্রেকফাস্ট করে আবার এসে শুয়ে পড়লাম। ভাবছি আমি যে প্ল্যান করেছি সেটা কি কাজে দিবে। তবুও দেখি চেষ্টা করে অবাধ্য রুবাইয়াকে বাধ্য করা যায় কিনা। রুবাইয়ার বোন রিমি এসেছে। কিছুক্ষণ দুই বোনে গলা জড়াজড়ি করে শান্ত হলো। রিমি আপু রুবাইয়াকে বলছে, কি রে, শুনলাম নাকি তুই রাগ করে এখানে আসছিস? শাশুড়ির সাথে ঝগড়া করে আসছিস নাকি? আপু তুমি যে কি বলো, আমি কি ঝগড়া করার মানুষ? বাবু তার মাকে ছাড়া কিছুই বোঝে না, আমাকে একটুও ভালোবাসে না। আমিই তার স্ত্রী, এতে তার কোনো যায় আসে না। আমার প্রতি বাবুর কোনো দায়িত্ব কর্তব্য নেই। এই সংসারে আমার কোনো মূল্য নেই। কি করব সেখানে থেকে যেখানে আমার কোনো কথার দাম নেই? কেন, কি বলেছিলি বাবুকে? সে তোর কোন কথা রাখেনি? কি আর বলবো, বলেছিলাম তোমার মা যখন আমাকে সাহায্য করতে পারে না তাহলে তাকে অন্য কোথাও রেখে আসো। এখন তো ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, মাস শেষে টাকা পাঠিয়ে দিলে তোমার মা ভালো থাকবে। এই কথা শোনার পর সে আমার গায়ে হাত তুলেছে, এত জোরে জ্বর মেরেছে আমি খাটের উপরে পড়ে গিয়ে খাটের কোনায় লেগে আমার ঠোঁট কেটে গেছে। দেখো কতটা কেটেছে। কি বলিস, বাবু তোর উপর হাত তুলেছে? দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তুমি আবার কি করবে? থাক, কিছু বলতে হবে না। বাবু রাজি হয়েছে তার মাকে অন্য কোথাও রাখবে, তাই আমাকে নিতে এসেছে। তার মাকে অন্য কোথাও রাখবে এই সত্ত্বে আমিও যেতে রাজি হয়েছি, না হলে যেতে রাজি হতাম না। কিন্তু রূপাইয়া, আমি তোকে একটা কথা বলি, বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে দরকার হয় আলাদা রান্না বান্না করে খা। তোর শাশুড়ির রান্না শাশুড়ি করে খাবে, তোরটা তুই করে খাবি। কিন্তু এভাবে যদি শাশুড়িকে বাসা থেকে বের করে দিস, কেমন খারাপ দেখা যায়। একটু ভেবে দেখ। আপু তুমি আমাকে এই বিষয়ে বলবে না কিছু। আমি আমার যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এর বাইরে যাতে কোনো পরামর্শ দিও না আমাকে। সে পরামর্শ আমি রাখবো না। সরি, আমার একটাই জিদ, বাবু আমার থেকে তার মাকে বেশি ভালোবাসে। হয় তার মাকে নয়তো আমাকে, দুজনের থেকে একজনকে বেছে নিতে হবে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় কর। তবে একটা কথা মনে রাখিস, সময় কিন্তু সবারই আসে। দেখ, আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি নিয়ে একসঙ্গে আছি। আপু চুপ করো, তোমার স্বামী আর আমার স্বামীর মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার স্বামী তার মাকে বেশি ভালোবাসে না, তোমার প্রতি দুলাভাইয়ের ভালোবাসা বেশি। আর আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না। এখন নিতে এসেছে, কি কারণে নিতে এসেছে জানো? শুধু তার ছেলের জন্য। যদি সিরাত না থাকতো সে আমাকে ডিভোর্স দিয়ে দিত। আমি তাকে চিনি, তার মা ছাড়া এই দুনিয়ার আর কিচ্ছু বোঝে না। সে ছেলেকে ভালোবাসে, ছেলের ভালোবাসার জন্য আমাকে তার প্রয়োজন। আচ্ছা বোন, তুই যা ভালো মনে করিস কর। আম্মু আব্বু তোকে পোস্ট দিয়ে মাথায় তুলে ফেলেছে, তাই আমার ভালো কথা শুনতে তোর খারাপ লাগবে। আমি রুবাইয়া আর রিমি আপুর কথাগুলো শুনে বুঝতে পারলাম কিছুটা হলেও জ্ঞান বুদ্ধি আছে রিমি আপুর, যা রুবাইয়ার মা বাবার ভিতরে নেই। যদি থাকতো তাহলে মেয়েকে বুঝিয়ে বলতো, আর মেয়েকে প্রশ্রয় দেয় তারা। দুপুরে সবাই একসঙ্গে লাঞ্চ করা হলো। লাঞ্চের পর আমি রুবাইয়াকে বললাম, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রুবাইয়া ঘন্টাখানেক পর রেডি হয়ে আসলো। আমরা বিদায় নিয়ে বাসায় রওনা দিলাম। শ্বশুর বাড়ি থেকে আমার বাসা 1.5 ঘন্টার পথ। বাসায় এসে দেখি আম্মু অনেক কিছু রান্না করে রেখে দিয়েছে। রুবাইয়া ফিরবে শুনে আম্মু অনেক খুশি হয়েছে। আসার আগে আম্মুকে ফোন দিয়ে বলেছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসছি। তাই আম্মুর এত কিছু রান্না রুবাইয়াকে দেখে আম্মুর কাছে এসে বলল, বৌমা তুমি যে কেন শুধু শুধু রাগ করে চলে গেলে? দেখো আমি তো তোমাকে কিছুই বলি না, সারাদিন চুপচাপ থাকি, 3 বেলা খাই, নামাজ কালাম পড়ি, মাঝে মাঝে দাদু ভাইকে কোলে নিয়ে সময় পার করি। তুমি কি আমায় চাও না আমি তোমাদের সাথে থাকি? বলো আমি কোথায় যাব? আমার তো কেউ নেই, একটা মাত্র ছেলে আমার। রুবাইয়া আম্মুর কথায় কোনো উত্তর দিল না, হন হন করে রুমে চলে গেল। আম্মুকে বললাম তাকে তার মতো নত হয়ে বলতে হবে না। আম্মু বলল, আমার দাদু ভাইকে এনে দে, আমি কোলে নেব। কয়দিন ধরে দাদু ভাইকে কোলে নেই না। আমি রুমে গিয়ে রুবাইয়ার কাছ থেকে সিরাতকে এনে আম্মুর কোলে দিলাম। সিরাতকে নিয়ে আম্মু ছাদে চলে গেল। রুমে গিয়ে রুবাইয়াকে বললাম, আমার আম্মু তোমাকে সিরাতকে কত ভালোবাসে, তুমি কেন আম্মুর সাথে এমন করছো? বাবু শোনো, তুমি আমাকে যা বলে নিয়ে আসছো তাই করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না।
তুমি দেখো তোমার মাকে কোথায় রাখবে, জায়গা দেখে 2-1 দিনের মধ্যেই দিয়ে আসো। কথাটা মাথায় ঢুকিয়ে রাখো, না হলে আমি আমার ছেলেকে নিয়ে আবার চলে যাব। কিছু আর বললাম না। রাতে আম্মুর রান্না করা খাবার খেলাম। রুবাইয়া দেখলাম ডিম ভাজি করে ভাত খাচ্ছে। আম্মুর রান্না করা তরকারি সে নিল না। আম্মুর চোখটা ভিজে আসলো রুবাইয়ার এই কাণ্ড দেখে। আম্মুকে বললাম, তুমি তার ব্যবহারে কিছু মনে নিও না। এমন একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম যার মধ্যে মানবতাবোধ, শিক্ষার দিকে কিছুই নেই। শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে পারে কাণ্ডহীনকারী কাজ কারবার করতে? আমি ভুল করেছি এমন মেয়েকে ভালোবেসে বিয়ে করে। সত্যি আমি জানতাম না রুবাইয়া মন মানসিকতা এতটা নিচ। যদি জানতাম কখনো তাকে বিয়ে করতাম না। সে আমার মায়ের সাথে হিংসা করবে, তাকে চক্ষুশূল মনে করবে। এমন মেয়েকে বিয়ে করা অসম্ভব ছিল। যতই ভালোবাসি সেই ভালোবাসা কবর দিয়ে দিতাম। আম্মু আমার মাথায় হাত বলিয়ে দিয়ে বলল, বাবা চুপ থাক, ভাগ্যে যা আছে তাই তো হবে। তোর ভাগ্যে রুবাইয়া স্ত্রী হিসেবে ছিল, তাই সে তোর স্ত্রী হয়েছে। আল্লাহ তোর সাথে তার বন্ধন মিলিয়েছে। এখন চুপচাপ রুমে গিয়ে ঘুমা। বৌমা যদি শোনে আমাদের কথাবার্তা, আবার অশান্তি শুরু করবে। আমি আম্মুকে বললাম, আম্মু তোমার সাথে আমার কথা আছে। কাল ভোরে তোমাকে নিয়ে বাইরে হাঁটতে যাব, যখন রুবাইয়া ঘুমিয়ে থাকবে। কি কথা বাবা? সেটা কাল সকালে শুনবে। এখন আমি যাই। আম্মুর আমার কপালে চুমু দিয়ে বলল, আল্লাহ আমার ছেলেকে অনেক বছর হায়াত দারাজ করুক। আমিও আম্মু মাথায় হাত বুলিয়ে বললাম, আমার আম্মু অনেক বছর আমার সাথে থাকুক। আমি আল্লাহর কাছে এটাই চাই। রুমে গিয়ে দরজা লক করে দিয়ে খাটে বসলাম। রুবাইয়া মোবাইলে গান শুনছিল। গান অফ করে জানতে চাইলো এতক্ষণ কি করলাম। আম্মুর রুমে ছিলাম তার সাথে কথা বলতে, কিন্তু পারলাম না। দেখি কাল সকালে তাকে বুঝিয়ে বলতে পারি কিনা। এত বুঝিয়ে বলার কি আছে? তোমার আম্মু ছোট মানুষ নাকি? সে কি বুঝে না আমি চাই না সে আমার সাথে থাকুক? এখন বলে দিলেই তো হতো, এত ভনিতা করার কি আছে? রুবাইয়া চুপ করো। তোমার যখন মনে হবে বলার ঠিক সময় তখনই বলবো। তোমার সময় আর এই জন্মে হবে না। হবে, কাল সকালে বলবো। এখন চুপচাপ ঘুমাও। আমি শুয়ে পড়লাম। রুবাইয়া আমার বুকের কাছে মাথা রেখে জড়িয়ে ধরতে চাইলো। আমি হাত সরিয়ে দিলাম। কি হলো, হাত সরিয়ে নিলে কেন? আমাকে আর ভালো লাগে না? একটুও ভালোবাসো না আমাকে? জানি তো সব ভালোবাসা তোমার মায়ের প্রতি। শুধু আমাকে নিয়ে আসলে তোমার ছেলের কারণে, না হলে তোমার মাকে নিয়েই তুমি ভালো থাকতে। উঠে গেলাম রুবাইয়ার পাশ থেকে। ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে টানছে। সচরাচর আমি স্মোক করি না। যখন খুব টেনশনে থাকি তখন একটু আধটু সিগারেট টান দিই। রাতের আকাশে খুব ক্ষুব্ধ কয়েকটি তারা দেখা যাচ্ছে। দূরের আকাশে আকাশপানে তাকিয়ে চোখ পেয়ে গড়িয়ে পড়ছে কষ্টের বৃষ্টি। একজন স্ত্রী দিতে পারে স্বামীকে অনাবিল সুখ, আবার একজন স্ত্রী দিতে পারে স্বামীর জীবনটাকে নরক বানিয়ে দিতে। জীবনের কঠিন জায়গায় এসে দাঁড়িয়ে আছে আমি। বাট আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে আমার মা। যা কিছুই হোক, আমার মাকে আমি কখনো কষ্ট দিব না। আনমনে সিগারেট টানতে টানতে কখন যেন সিগারেটের আগুন খসে হাতে পুড়ে গেল, খেয়ালই করলাম না। তৎক্ষণাৎ জ্বালা শুরু করলো হাতের উপর। ইচ্ছা করে রুমে এসে ফ্রিজে খুলে বরফ বের করে পোড়া জায়গার উপর দিতে পারতাম, কিন্তু সেই ইচ্ছে করতেছে না। হাতের পোড়ার চেয়ে হৃদয়ের পোড়ার ক্ষতটা অনেক বেশি। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে আকাশের তারাগুলো মেঘের আড়ালে যাচ্ছে। কালো মেঘের ভেলা তার গুলোকে আড়াল করে দিচ্ছে। অনেকগুলো দাঁড়িয়ে আছি, পা টনটন করছে। ব্যালকনিতে চেয়ার পাতা আছে, এটা আমার অনেকক্ষণ খেয়াল ছিল না। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ব্যথা করছে। চেয়ারটা টেনে বসে কখন যে ঘুমিয়ে গেলাম। কি ব্যাপার, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? আমার সাথে কি এক বিছানায় ঘুমাতে তোমার ভালো লাগে না? তুমি এটা কেন করছো আমি বুঝতে পারছি। তোমার মায়ের জন্য আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করতেছো তুমি। কি চাও বাবু, ভালো করে বলো। আমাকে যদি না চাও কেন নিয়ে আসলে? ডিভোর্স দিতে চাও? আমার সাথে সংসার করবে না? এত রাতে চিৎকার করো না, চুপ করো রুবাইয়া। তুমি এত বেশি বুঝো কেন? বেশি বুঝবো না কি করব? বিছানায় না ঘুমিয়ে তুমি বেলকনিতে চেয়ারে বসে ঘুমাচ্ছ। এটা আমার বোঝার বাকি আছে নাকি অন্য কিছু? আরে তেমন কিছু না, সিগারেট খাবো বলে এখানে এসে বসেছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। রাত কয়টা বাজে? আর কয়টা বাজবে? 4টা বাজে। যদি বিছানায় শুতে চাও তাহলে চলে আসো। আমি রুবাইয়ার সাথে সাথে রুমে চলে আসলাম। এখন আর ঘুম হবে না, জেগে আছি। রুবাইয়া ঘুমিয়ে গেলে আমি উঠে চলে যাব আম্মুর রুমে। আম্মুকে নিয়ে হাঁটতে বের হব। হাঁটতে হাঁটতে তার সাথে দরকারি কথাগুলো সেরে নিব। রুবাইয়া আমাকে বলছে, বাবু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, ঘুমিয়ে যাব, না হলে এখন ঘুম আসবে না। রুবাইয়ার কাছে তার আরাম সবার আগে, সবসময় বেশি। একটু ঘুম না হলেই সে কেমন ক্লান্ত হয়ে যায়।
মাথায় হাত বুলিয়ে দিলাম। মিনিট 10 পর দেখছি ঘুমিয়ে গেছে। আজানের পর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু নামাজ পড়ে পান মুখে দিয়েছে। আম্মু চলো হাঁটতে বেরোবো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আম্মু বোরখা পরে বের হলো। সকালে রাস্তায় কোনো মানুষজন নেই, গাড়ি নেই, চারিদিকে শুনশান নীরবতা। আম্মুকে নিয়ে কিছু দূর হেঁটে পার্কের কাছে এসে বসলাম। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্য তোমাকে বাইরে নিয়ে এসেছি। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলো তো শুনি? তোমাদের সাথে কি আমাকে রাখবি না? তুমি কীভাবে ভাবতে পারলে আমি এটা করব আর আমি এটা বলবো? তোমার ছেলেকে তুমি এমনটা ভাবতে পারলে? আসলে বাবা, আমি চাই তোর সংসার টিকে থাকুক। আমার দাদু ভাইকে এতিম করতে চাই না, মা হারা করতে চাই না। বাবা মা ছাড়া সন্তানের খুব কষ্ট হয়। তোকে আমি খুব কষ্ট করে বড় করেছি। তোর বাবা বেঁচে থাকলে এতটা কষ্ট আমার করতে হতো না। এখন যদি তোদের ছাড়াছাড়ি হয়ে যায় আমার কারণে, আমার দাদু ভাই সিরাত কিন্তু বাবার আদর থেকে বঞ্চিত হবে। আইনগতভাবে সিরাত তার মার কাছে থাকবে। আবার 2 দিন পর তার মায়ের অন্যখানে বিয়ে হলে তুই যদি নিয়ে আসিস, তখন মায়ের আদর থেকে বঞ্চিত হবে। এরকম কিছুই ভাবছি না। আমি তোমাকে অন্য কোথাও রাখা, সেটা তো আর অসম্ভব না আমার জীবন থাকতে। আমি অন্য কিছু একটা ভাবতেছি, সে বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, কি বিষয়ে কথা বলতে চাস বল। প্রায় ঘন্টাখানেক আম্মুর সাথে কথা বললাম। এখন সকাল 7টা, বাসায় চলে আসছি। রুবাইয়া ঘুম থেকে উঠেছে। সিরাতের কান্নার শব্দ শুনে বললাম, কি হয়েছে, সে কাঁদছে কেন? কাঁদবে না, সে কখন থেকে ঘুম থেকে উঠেছে, উঠে বাবা বাবা বলে কান্না করছে। তুমি তো সেই কখন গিয়েছো, কি এত কথা বললে এতক্ষণ লাগে? আম্মুকে সবকিছু বুঝিয়ে বললাম, তাই দেরি হয়েছে। আম্মু কি রাজি হয়েছে এবার বাসা ছেড়ে যেতে? হ্যাঁ হয়েছে, সে তো আমার কথা ভেবে আমার ভালোর জন্যই অবশ্যই রাজি হবে। কি সিদ্ধান্ত নিলে? আম্মু কোথায় যাবে, কোথায় রেখে আসবে? দেখি কোথায় রাখা যায়। শোনো, আমি বলি কি, আম্মুর তো বোন আছে, তাদের কাছে রাখবে নাকি বৃদ্ধাশ্রমে রাখবে? বললাম তো, যেখানে ভালো হয় সেখানেই রাখবো। ওকে, আবার এটা ভুলে যেও না। না না, ভুলে যাবো না। আমি ভুলে গেলেও তুমি ভুলতে দিবে না। বাবু দেখো, তুমি কিন্তু সবসময় আমার সাথে খোঁচা মেরে কথা বলো। তোমারে স্বভাবটা আমার একদম পছন্দ না। আমার তো কোনো কিছুই তোমার পছন্দ হয় না। ওকে ঠিক আছে, এখন আর কিছু বলছি না। ব্রেকফাস্ট রেডি করো, সিরাতকে আমার কোলে দাও। সিরাতকে নিয়ে ছাদে গেলাম। শীতের সকালে রোদের প্রখরতা এখনো তেমন হয়নি। ছেলেটা আমার জন্য পাগল। কোলে উঠলে আব্বু আব্বু করে সারা মুখে চুমু দেবে। এই ছেলেটার জন্য রুবাইয়ার মতন হীন মানত্ব মানুষের সাথে সংসার করতে চলেছে। সকাল 8:30টায় ব্রেকফাস্ট করতে বসেছে। আম্মুকে ডাক দিলাম। আম্মু এসে ডাইনিংয়ে বসেছে। সাথে সাথে মুখটা কালো হয়ে গেল রুবাইয়ার। আমি সেই দিকে তোয়াক্কা না করে আম্মুকে বললাম, ব্রেকফাস্ট করো। আম্মু আর আমি একসাথে ব্রেকফাস্ট করে উঠে পড়লাম। তারপর রুবাইয়া খাচ্ছে, আমাদের সাথে খেতে বসলাম। সে খায়নি। অফিসে গিয়ে বসের সাথে দেখা করে বললাম, 15 দিনের ছুটির জন্য আবেদন করলাম। এতদিন ছুটি কেন নিব কারণ জানতে চাইলো বস। তাকে সমস্ত কিছু বললাম। বস বললেন, তুমি তো তাহলে খুব বেশি ঝামেলায় আছো। সংসারের ঝামেলা রেখে অফিস সামলানো তোমার মাথায় তো অনেক চাপ। ঠিক আছে, 15 দিনের ছুটি নাও। বসকে বললাম, যদি আমার স্ত্রী রুবাইয়া এসে জিজ্ঞেস করে, আপনি বলবেন বাবু চাকরি ছেড়ে দিয়েছে। বস ঠিক আছে, এটাই বলবো। বলে আমাকে আশ্বস্ত করলেন। আমি কলিগদের এটাই বললাম, আমার স্ত্রী জিজ্ঞেস করলে বলবে আমি এখন থেকে চাকরি ছেড়ে দিয়েছি। 15 দিনের ছুটি নিয়ে বাসায় চলে এসেছি। রুবাইয়াকে কিছু বললাম না। রুবাইয়া আমাকে জিজ্ঞেস করলো, কিছু করলে আম্মুকে কোথায় রাখবে? দেখি কাল ব্যবস্থা করব। এটা বললে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যত সময় ব্রেকফাস্ট করে বের হলাম। রুবাইয়া জানালো আমি অফিসে যাচ্ছি, কিন্তু আমি অফিসে না গিয়ে কুমিল্লা রওনা দিলাম। সেখানে আমার বড় খালার মেয়ে থাকে। কুমিল্লা গিয়ে আমার সন্ধ্যার বাসে মানিকগঞ্জ চলে আসলাম। মানিকগঞ্জ আমার ছোট খালা থাকে। ছোট খালাকে বললাম, আম্মুকে তোমার কাছে কয়েকদিন রাখবো, তারপর নিয়ে যাব। ছোট খালা বললেন, ঠিক আছে, তোর মা অনেক দিন ধরে আসে না আমাদের বাসায়, তোর মাকে নিয়ে আসবি। এটা আবার জিজ্ঞেস করতে হয় আমাকে? তুই সঙ্গে করে নিয়ে আসতি। রাতে খালার বাসায় থাকলাম। রুবাইয়া আমাকে কল দিয়ে তাকে বললাম অফিসের কাছে এক জায়গায় এসেছি, কাল সকালে আসবো। সকাল হতে বাসায় চলে আসলাম। তারপর রুবাইয়া আবার জিজ্ঞেস করছে, আম্মুকে কবে রেখে আসবো? বললাম দেখি কি করি। আমার কথায় রুবাইয়া রেখে গেল। অফিসের কাছে ঘোরাফেরা করছো, আর আমি কি বলেছি সেটা তোমার খেয়াল নেই?
তোমার মাকে তুমি তোমার সাথে রাখবে, তাই না? অন্য কোথাও রাখবে না। এটা ক্লিয়ার করে বলে দাও, আমি নিজেই চলে যাই। তোমার চলে যেতে হবে না, আমি আম্মুকে বিকালে দিয়ে আসবো। রুবাইয়া আর কিছু বললো না। আম্মু তার সব কিছু রেডি করে রাখছে। আমি বিকালে আম্মুকে নিয়ে বের হলাম। মানিকগঞ্জ খালার বাসায় রেখে আবার চলে আসলাম ঢাকায়। মনটা ভীষণ খারাপ, কিছু লাগছে না ভালো। রাতে অনেকক্ষণ কান্না করলাম ছাদে। আমাকে রুবে না পেয়ে রুবাইয়া ছাদে গেল। সে যেয়ে দেখে আমি কান্না করছি। খুব ভালোবাসো মাকে, তাই না? মা বাসা থেকে যেতে না যেতেই শুরু হয়ে গেল তোমার ঢং। আমি যদি চলে যাই, তোমার জন্য তোমার চোখের এক ফোঁটা পানি বের হবে না। 7 দিন ছিলাম না, কখনো কি কেঁদেছো আমার জন্য? শুধু নিজের ছেলের জন্য আমাকে নিয়ে আসছো, না হলে কখনোই আমাকে নিয়ে আসতে না। তোমার মা ছোট মানুষ না যে তার জন্য কান্না করতে হবে তোমার। সে ভালোই থাকবে সবার সাথে, তুমিও ভালো থাকার চেষ্টা করো। স্ত্রীর সন্তান নিয়ে মানুষের মা বাবা চিরদিন বেঁচে থাকে না। তোমার মা যদি মরে যেত, তাহলে কি তুমি থাকতে না? আর সহ্য হলো না, সাথে সাথে রুবাইয়া ঘাড়ে চেপে ধরলাম। একদম চুপ, আর একটা কথা বলবি না। তোর মতো মেয়ের জন্য আমার মাকে আমি পর করে দিয়েছে, শুধু তোর জন্য। এখন আমি কাঁদতেও পারবো না। কাঁদলেও তোর হিংসে হয়। তোকে না মেরে ফেলা দরকার। না না, তোকে মারবো না, তোর শাস্তি হবে। তোকে আল্লাহ শাস্তি দিবে। কয়েকটা চর থাপ্পড় লাগিয়ে দিলাম নাকে মুখে। সে আমার এত রাগ দেখে থেমে গেল। আমার এমন ভয়ঙ্কর রূপে রুবাইয়া কখনো দেখেনি। তাকে ছাদে রেখে আমি রুমে চলে আসলাম। শুয়ে পড়লাম বিছানায়। আমার ছেলেকে জড়িয়ে ধরে রুবাইয়া কখন এসেছে সেটা আমি দেখিনি, ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে অফিসের কাজে কথা বলে বের হলাম। তার আগে রাতের জন্য সরি বললাম রুবাইয়ার কাছে। বললাম, মাকে দিয়ে এসেছি, এখন তো আর তোমার প্রবলেম নেই। আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই তোমার শরীরে হাত তুলে ফেলেছি। আর কখনো এমন হবে না। এখন আমাদের সংসার খুব সুখের হবে। তুমি তো আর রাগ করবে না, তাই না? আমার এমন কথা শুনে রুবাইয়া খুশি হয়ে গেল। তাকে খুশি করার জন্য আমি কথাগুলো বলেছি। বাসা থেকে বের হওয়ার 2 ঘন্টা পরে বাসায় চলে আসলাম। এসে রুবাইয়াকে বললাম, অফিসের কাজে 3 দিনের সফরে চিটাগাং যেতে হবে। আমার সব কাপড় চোপড় গুছিয়ে রাখো, কাল সকালে রওনা দিব। এখন আবার চিটাগাং কেন? অফিস থেকে যেতে বলেছে, কি যেন একটা কাজ আছে। আমি বাসায় একা একা কিভাবে থাকবো? আচ্ছা, আমি চলে যাবার পর তুমি আম্মুকে বলো এসে থাকার জন্য। আম্মু মানে আমার শাশুড়ি, তার কথা বলছে। প্ল্যান মাফিক রুবাইয়াকে সরি বলে ও ভালো ভালো কথা বলে মন নরম করে আমি বাসা থেকে বের হলাম। রুবাইয়ার কাছে সরি বলতে এবং আমার ভালো ব্যবহার থেকে সে তো অনেক খুশি। ভাবছি আমার আম্মুকে অন্যখানে রেখে এসে আমি সব কিছু ভুলে গেছি। এখন আমি সুখের সংসার করব। আমি কাল সকালে অফিসের কাজে চিটাগাং যাব। এটা শুনে আমার জামা কাপড় সব কিছু গুছিয়ে ব্যাগ রেডি করে দিয়েছে রুবাইয়া। আমি বিকালে বাসায় ফিরে দেখি রুবাইয়া তার মায়ের সাথে ফোনে কথা বলছে। আমার শাশুড়ি রাতে চলে আসবে। ফোনে কথা বলে রুবাইয়া আমাকে জানালো। আমি বললাম, ঠিক আছে, রাতেই না হয় আম্মু আসুক। এই শোনো, পাশের ফ্ল্যাটের ভাবি একটু যেতে বলেছে। সবাই মিলে কিচেনে একটা অনুষ্ঠান করবে। এটার জন্য বিকেলে সবার সাথে কথা বলবে। তুমি না আসলে সিরাতকে সঙ্গে নিয়ে যেতে হতো। তাই চিন্তা করছিলাম যে সে কান্নাকাটি করবে, সবাই একসঙ্গে বসবে, তার জন্য কথা বলার প্রবলেম হতে পারে। তুমি যখন এসেছো ভালো হয়েছে। তোমার কাছে সিরাতকে রেখে আমি ভাবির ফ্ল্যাটে যাই, কি বলো? মনে মনে বললাম, যাও, আমি তো এটাই চাই। সেটা সকালে করতে হতো না, এখনই করে ফেলতে পারবো। এটাই মোক্ষম সময়। রুবাইয়া যাবার 5 মিনিট পর আমি শাকিল ভাইয়ার ফ্ল্যাটের সামনে থেকে ঘুরে আসলাম। দেখলাম মহিলারা বসে আলোচনা করছে, তাই সাথে সাথে ক্ষণবিলম্ব না করে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেলাম ফ্ল্যাট থেকে। দারোয়ান আমাকে বললেন, ভাইয়া কোথায় যাচ্ছেন? বাচ্চাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন নাকি একা? কেন ভাবি যাচ্ছে না? দারোয়ানকে বললাম, আমি তোমার ভাবির বাসায় যাচ্ছি। সিরাতকে নিয়ে তোমার ভাবি শাকিল ভাইয়ের ফ্ল্যাটে কি যেন একটা বিষয় নিয়ে মিটিং করছে। মহিলারা সবাই। মিটিং শেষ হলে সে চলে আসবে তার বাসায়। দারোয়ান আর কিছু বললেন না। আমি গেট থেকে বের হয়ে সামনে গেলাম। সাথে সাথে সিএনজি পেয়ে গেলাম। সিএনজি ড্রাইভারকে বললাম সায়দাবাদ বাস স্টেশনে নিয়ে যেতে। সিরাত আমার কোলে বসে আব্বু আব্বু করছে, আমার মুখে হাত বোলাচ্ছে। সে অনেক খুশি। আমি তাকে বললাম, তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছে, তুমি তোমার আম্মুর জন্য কান্নাকাটি করবে না, আমি তোমাকে অনেক আদর করব। সিরাত আমার কথা শুনে হেসে ফেলল। আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস আছে তাকে আমি রাখতে পারবো রুবাইয়াকে ছাড়া। হয়তো একটু কান্নাকাটি করবে, সেটা ম্যানেজ করে নিতে পারবো, এতটা প্রবলেম হবে না। সায়দাবাদ বাস স্টেশন থেকে ময়মনসিংহের বাস উঠলাম। আমার বন্ধু ময়মনসিংহে চাকরি করে। আমি তার বাসায় যাচ্ছি। আজিমের বাসায় আমার কথা হয়েছে। আমার ছেলের বয়স 14 মাস। আমার বন্ধু আজিমের ছেলের বয়স 18 মাস।
সেই হিসাবে ভেবে নিয়েছি তাদের খাবার দাবার প্রায় একই রকমই হবে, তাই আজিম ভাইয়ের বউ সিরাতের খেয়াল রাখতে পারবে। আর আমি তো আছি। আমি যখন ময়মনসিংহের বাসে উঠছি তখন রুবাইয়া কল দিয়েছে। আমি কল কেটে দিচ্ছি। এতক্ষণে বাস ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রুবাইয়া বারবার আমাকে কল দিচ্ছে, আমি রিসিভ করলাম। রুবাইয়া কান্না জড়িত কণ্ঠে বলছে, বাবু তুমি কোথায়? তুমি কি সিরাতকে নিয়ে বাইরে গেছো? কিন্তু তোমার ব্যাগও তো দেখতে পাচ্ছি না। কোথায় গিয়েছো তুমি আমার ছেলেকে নিয়ে? আমি সিরাতকে নিয়ে চলে আসছি। তুমি সিরাতকে নিয়ে চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা তাকে বলবো না, শুধু জেনে রাখো আমার আম্মুর বুক থেকে তুমি আমাকে আলাদা করেছো। তোমার বুক থেকে তোমার ছেলেও আলাদা হলো। এখন বুঝবে সন্তানকে দূরে সরানোর কষ্ট কেমন কেমন লাগে তোমার। তোমার সাথে আমার ছেলে তুলনা দিও না। তুমি বড় হয়ে গেছো, বিয়ে করেছো, এখন তোমার নিজের সংসার আছে। আর আমার ছেলের বয়স মাত্র 14 মাস, দুধের একটা বাচ্চা। সে কিভাবে আমাকে ছাড়া থাকবে? প্লিজ তুমি তাড়াতাড়ি নিয়ে বাসায় চলে আসো। আমার বাচ্চাকে তুমি কষ্ট দিও না। বাচ্চা তোমার একার নয়, আমারও। আর আমার ছেলে আমার কাছে কখনো কষ্টে থাকবে না। তোমার চেয়ে বেশি আদরে রাখবো, সে তোমার চিন্তা করতে হবে না। আর কি বললে? আমি বড়, বিয়ে করেছি, এখন আমার সংসার হয়েছে, তাই বলে কি আমার মাকে ছেড়ে দিব? সন্তান বড় হয়ে গেলে মা কি পর হয়ে যায়? আমার মা আমাকে কতটা কষ্টে বড় করেছে সেটা তুমি হয়তো জানো। আমার মা চাইলেই অন্য কোথাও বিয়ে করে সংসার করতে পারতো। তার আমার মতো আরও 2-4টা ছেলে মেয়ে হতো। তখন আমি না থাকলেও সে ছেলে মেয়েগুলোকে আদর যত্নে রাখতো। সে শুধু আমার মুখের দিকে তাকিয়ে আমার ভবিষ্যতের কথা ভেবে সংসার করেনি, আমাকে মানুষ করেছে। মানুষের বাসায় কাজ করে লেখাপড়া করিয়েছে, কখনো নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আমি জানি কতটা কষ্ট হয়েছে আমার মায়ের। সেই দিক দিয়ে বিবেচনা করলে তুমি কি কষ্ট করেছ? শুধু 10 মাস পেটে ধরেছ। তোমার আর কোনো কষ্ট একা করতে হয়নি। তুমি যতটা রাত জেগেছ সিরাতের জন্য, আমি ততটা রাত জেগেছি। তুমি সিরাতকে একা লালন পালন করো নাই। আমার মা আমাকে একলাই মানুষ করেছে, কেউ ছিল না তাকে সাহায্য করার। আমার মায়ের সাথে তোমার এত কিসের হিংসা? সে তোমাকে কিছু বলে না, তোমার ধারে কাছে আসে না, শুধু 3 বেলা খাবে আর শুয়ে বসে ইবাদত করবে। এটাও তোমার সহ্য হয় না? রুবাইয়া বলতে পারবে আমার মা তোমার কি করেছে, কি অন্যায় করেছে তোমার সাথে? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমার মা তোমার কাছে বেশি? আমাকে তুমি ভালোবাসো না, তাহলে আমাকে বিয়ে করলে কেন? তোমার মায়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিতে পারো, এটাই আমার জিদ। কেন তুমি আমার স্বামী হয়ে আমাকে ভালোবাসো না? কেন তোমার মনে আমি নেই? কেন মন থেকে আমাকে ভালোবাসো না? তোমাকে আমি ভালোবাসি, সেটা দেখার চোখ তোমার নেই। তোমাকে ভালো না বাসলে কবেই লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতাম। আমার মায়ের বিষয়ে তুমি যা যা বলেছ এটা একদিন সহ্য করতাম। তোমার মুখ থাপ্পড় দিয়ে বাঁকা করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমি করিনি। তোমার প্রতি আমার ভালোবাসা মায়া মহব্বত আছে বলেই আমি আমার পরিবারের সবাইকে ভালোবাসি। আমি আমার মাকে যেমন ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, আমার সন্তানকেও ভালোবাসি। এটা বলে এটা না তোমার জন্য আমার মাকে ত্যাগ করে ফেলবো। আমার মা যদি বলতো তোমাকে ছেড়ে দিতে, আমি তাও দিতাম। তাকে বুঝতাম যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তাকে ছাড়া সম্ভব নয়। আমার তোমাদের প্রত্যেক প্রতি ভালোবাসা আছে, সেটা আলাদা আলাদাভাবে। তুমি সেটা বুঝতে চেষ্টা করো না। আর কি বললো? সিরাত দুধের শিশু, মায়ের কাছে সবসময় সন্তান ছোটই থাকে। আমি আমার মায়ের কাছে সেই ছোট্টটি আছে, যেমনটি শৈশবে ছিলাম। আমার ছেলে যখন বড় হবে তোমার কাছে ছোট হয়েই থাকবে। এটা ভেবে দেখো, যখন তার স্ত্রী আসবে তোমাকে যদি ছেড়ে দিতে বলে, বাসা থেকে বের করে দিতে বলে, এটা শুনে তোমার কতটা কষ্ট হবে। তোমার ছেলেকে ছাড়া তুমি থাকবে? চলে যাবে তাদের কাছে? বলো রুবাইয়া, সত্যি উত্তর দাও। হ্যাঁ, সত্যি বলছি। যদি আমার ছেলের বউ আমাকে সহ্য করতে না পারে, তাদের সাথে আমাকে রাখতে না চাই, আমি চলে যাব। আমি বেহাইয়া হয়ে তোমার মায়ের মতো পড়ে থাকবো না। আমার লজ্জা আছে, তোমার মায়ের তো লজ্জা শরম নেই, তাই এত কিছুর পরেও বাসা থেকে চলে যেতে চাই না। আর এখন যখন দেখলো তাকে বাসা ছেড়ে যেতে হবে, চক্রান্ত করে তোমাকে আর আমার ছেলেকেও সাথে করে নিয়ে গেল। সত্যি তুমি ভালো হবে না, কখনো ভালো হবে না। তোমার স্বভাব, তুমি একটা কি আর বলবো। এখন তুমি আমার মায়ের বিষয়ে আজে বাজে কথা বলতেছো। তোমার তো আক্কেল জ্ঞানী কিছুই নেই। থাকতো যদি এখনো সরি বলতে আমার মাকে আর সিরাতকে ফিরিয়ে নিয়ে আসো, আমার ভুল হয়েছে। কিন্তু তা না বলে দিব্যি আমার মাকে গালিগালাজ করছো। ঠিক আছে, থাকো তুমি তোমার জিত নিয়ে, হিংসা নিয়ে। আমি তোমার কল ধরবো না, তোমার সাথে আর কথা বলবো না।
আর না তুমি আমাকে খুঁজে পাবে। আমি অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। এখন থাকো নিজের মতো করে। না না, তুমি এমন করো না। তুমি কথা বলো আমার সাথে, সিরাতকে সাথে নিয়ে ফিরে এসো। আমি ফোন রেখে দিলাম, আর কথা বলবো না রুবাইয়ার সাথে। সন্ধ্যা 6:30 বাস থেকে নেমে অটোতে উঠলাম। অটোওয়ালাকে বললাম গাঙ্গিনা পাড়ায় যেতে হবে। আজিম গাঙ্গিনা পাড়া থেকে তার বাসার সামনে দাঁড়িয়ে দরজায় নক করছি। ভাবি এসে দরজা খুলে দিল। আরে বাবু ভাইয়া, আসেন আসেন, বসেন এখানে। দেন দেন, সিরাতকে আমার কোলে দেন। এতটা পথ এসেছেন, সিরাতের মনে হয় গলা শুকিয়ে গেছে, ফিডার খাওয়াতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো দুধ খায় না। সিরাতকে ভাবির কোলে দিলাম। আজিম তার ছেলেকে কোলে নিয়ে আমার কাছে বসলো। তার ছেলেকে কোলে নিলাম। আজিমের ছেলের নাম অনুপম, দেখতে আজিমের মতোই হয়েছে। কিছুক্ষণ পর সিরাতকে খাইয়ে ভাবি ড্রয়িং রুমে আসলো। এখন পর্যন্ত সিরাত তার মায়ের জন্য কান্না করেনি। ভাবি বললেন, মনে হচ্ছে ঘুমাবে, আমি তাকে ঘুম পাড়িয়ে দিই। আর আপনার ভাই আমাকে সব কিছু বলেছে, আপনার যতদিন ইচ্ছে আমাদের বাসায় থাকেন, আমি সিরাতকে দেখব। অসংখ্য ধন্যবাদ ভাবি, আপনি অনেক উপকার করলেন। কি বলেন ভাইয়া, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা আমি আমার কর্তব্য মনে করে করেছি। আমি চাই আপনার মাকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে আপনার সংসার যেন সুখের হয়। দেখুন, আমিও তো আমার শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে আসতে চাই, কিন্তু তারা গ্রাম ছেড়ে আসবে না। আমি কিন্তু প্রতি মাসে মাসে গ্রামের বাড়ি যাই। আপনার ভাই যেতে পারে না অফিসের কাজের জন্য। আমি আমার ছেলেকে নিয়ে মাসে মাসে যেয়ে 2-3 দিন থেকে আসি। জানি আমিও একদিন শাশুড়ি হব, আমার ছেলেও বিয়ে করবে। আমি যদি এখন বুঝতে না পারি, তখন কান্না করলেও কিছু হবে না। আমি শ্বশুর শাশুড়ির সাথে যেমন করব তেমনটাই ফিরে পাবো। এটা মাথায় থাকে সব সময়। আচ্ছা, আমি সিরাতকে ঘুম পাড়িয়ে দেই, আপনি হাত মুখ ধুয়ে আসেন। ডাইনিংয়ে খাবার দেওয়া আছে, খেয়ে নেন। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আজিমকে বললাম, চল বাইরে থেকে কফি খেয়ে আসি, খুবই ক্লান্তি লাগছে। সিরাত তো এখন ঘুমিয়েছে, 2-3 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠবে না। আজিমকে নিয়ে একটা কফি শপে এসে বসলাম। মোবাইল সাইলেন্ট করে রাখছি। রুবাইয়া অনেক কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে। মেসেজগুলো পড়লাম। সে বারবার বলছে আমার ছেলেকে নিয়ে আসো, না হলে আমি মরে যাব, বাঁচবো না। রুবাইয়ার বাবা কল দিচ্ছে, আমি কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, বলেন কি বলবেন। তুমি কি পাগলামি করতেছো? বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেছো? তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসো। দুঃখিত, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি আর বাসায় চলে যাব না। আমার মা আমার সাথে থাকতে পারেনি, আপনার মেয়েও তার ছেলেকে নিয়ে থাকতে পারবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই অটল থাকবে। তোমার মায়ের সাথে ছোট্ট বাচ্চার কি সম্পর্ক? তাকে কেন কষ্ট দিবে? আমার ছেলের কোনো কষ্টই হবে না, সে ভালোই থাকবে। সে বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তুমি ফিরে আসবে না? যদি না আসো আমরা থানায় যাব। এতটুকু বাচ্চা মা ছাড়া করলে আইনগতভাবে তোমার কিন্তু শাস্তি হবে। ঠিক আছে, যান থানায়, যা করার করেন। থানায় যে বলবেন আমার ছেলেকে নিয়ে আমি পালিয়েছি, তখন আমি কি বলবো জানি না। কোনো আইন আছে ছেলে বিয়ে করে ফেললে মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়, মাকে ছাড়তে হবে? কোন আইনে লেখা আছে সেটা আমাকে দেখাতে হবে। এখন রাখছি, আর কল দিবেন না। যখন রাত হলো, রুবাইয়া বারবার কল দিচ্ছিল, কিন্তু আমি কল রিসিভ করছি না। অনেক রাত হয়েছে, বিধায় ফোন বন্ধ করে রেখে দিলাম। এদিকে রুবাইয়া অস্থির হয়ে ছটফট করছে। সে চিৎকার কান্নাকাটি করে তার বাবা মাকে বলছে, আমার সিরাতকে এনে দাও, আমি সিরাতকে ছেড়ে থাকতে পারবো না, মরে যাব। যেখান থেকে পারো বাবুকে খুঁজে বের করে আমার সিরাতকে এনে দাও। রুবাইয়ার বাবা রুবাইয়াকে সান্ত্বনা দিয়ে বলছে, এত অস্থির হয়ে ভেঙে পড়িস না, দেখবে ও বাবু সিরাতকে রাখতে পারবে না, কালকেই নিয়ে চলে আসবে। এতটুকু দুধের বাচ্চাকে সে কিভাবে রাখবে? বাবা, তুমি বাবুকে চেনো না? বাবু অনেক জেদি, সে চায় তার মাকে যেন আমি সঙ্গে রাখি, আর না হলে আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করবে, সেটাই সে ছাড়বে। আমার ছেলেটা যতই কান্নাকাটি করুক আমার কাছে নিয়ে আসবে না। বাবা, আমার সিরাতের যদি কিছু হয় আমি কিন্তু বাবুকে ছাড়বো না, আমি তার নামে মামলা করব। ঠিক আছে, একটা রাত পার হতে দে, কালকে বাবুকে শেষবারের মতো বলবো। সে যদি কথা না শুনে আমরা আইনের আশ্রয় নিব। অনেক রাত হয়েছে। সিরাত 2-3 বার আম্মু আম্মু করে বলে কাঁদছিল। তখন আমি সিরাতকে নিয়ে কিছুক্ষণ পায়চারি করলাম। তার ফিডার খাওয়ানোর পর সে আবারও ঘুমিয়ে গেল। এমন করে রাত পার হলো আমার। আমি জানি রুবাইয়া তার বাচ্চার জন্য অস্থির হয়ে ঘুমাতে পারবে না, তাকে শাস্তি
দিতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এতটুকু শাস্তি পাও না, না হলে বুঝবে না সন্তানের জন্য মায়ের কেমন লাগে। আমি আম্মুকে ছাড়া এতটা যে কষ্টে রয়েছে সেটা তো রুবাইয়াকে বুঝতে হবে। সকালে সিরাতকে নিয়ে আজিমের সাথে রাস্তায় হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে দুই বন্ধু গল্প করছে। সিরাত কিন্তু তার মায়ের জন্য তেমন কান্নাকাটি করছে না, সে আমার কাছে দিব্যি ভালো আছে। সকালে উঠে তাকে ফিডার খাইয়ে নিয়ে এসেছে। এদিকে রুবাইয়া সারা রাত কান্না করে পার করেছে। সকালে উঠে তার বাবাকে নিয়ে আমাদের সব আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ করছে। আমার আম্মুর কাছে গেলে মানি খুঁজছে। আমার আম্মু কিছু জানে না আমার বিষয়, আমি যে সিরাতকে নিয়ে চলে আসছে। আম্মু বারবার না করলেও সে আমার বিষয়ে কিছু জানে না, কিন্তু রুবাইয়া তার সাথে হুমকি ধুমকি সব দিয়ে যাচ্ছে। আপনাদের আমি দেখে নেব, আমার ছেলেকে যদি না পাই। দুপুরের দিকে খালা আমাকে ফোন দিল। বাবু, বৌমা তোর বাবাকে নিয়ে আমাদের এখানে আসছিল। তোর মায়ের সাথে ঝগড়া করলো, বলল তোর মা নাকি চালাকি করে তোদের লুকিয়ে রেখেছে। আমরা তো জানি না তুই কোথায়, আর এমন পাগলামি কেন করছিস? ছোট একটা বাচ্চাকে নিয়ে তুই কিভাবে থাকবি? খালা, এটা পাগলামি না। আমার মায়ের কাছ থেকে সে আমাকে আলাদা করেছে, তার সন্তানকে আলাদা করে সে শাস্তিটা তাকে বোঝাতে যাচ্ছে। দেখ বাবা, তোদের দুজনের জেদের কারণে ছোট বাচ্চাটাকে কষ্ট দিস না, সিরাতের জন্য কোনো ক্ষতি না হয়। তুমি চিন্তা করো না খালা, সিরাত আমার সাথে ভালোই আছে। মাঝে মাঝে একটু আম্মু আম্মু করছে, আবার ভুলে যাচ্ছে। বাবা, তুই ফিরে আয়, তোর মা না হয় আমাদের কাছে থাকুক। না, সেটা হবে না, তাকে বুঝতে হবে সন্তানের জন্য মায়ের কেমন লাগে। আমার আম্মুর সাথে রুবাইয়া কেন জিদ করে? আম্মু তো কখনো রুবাইয়ার সাথে হিংসা, জিদ, খারাপ আচরণ করেনি, অত্যাচারও করেনি। তাহলে কেন সে আমার মাকে দেখতে পারবে না? তার এই অন্যায় আমি মেনে নিব না। সিরাতকে নিয়ে 2 দিন ধরে ময়মনসিংহে আছে। ভাবি পরম যত্নে সিরাতকে সামলাচ্ছে, তাই আমার তেমন কষ্ট হচ্ছে না সিরাতকে নিয়ে। এখন এমনিতেও আমার ছেলেটা খুব শান্তশিষ্ট, তেমন কান্নাকাটি করে না। এর মধ্যে কয়েকবার রুবাইয়ার সাথে আমার কথা হয়েছে। আমি তাকে বলে দিয়েছি, যেখানে আমার মা থাকতে পারবে না সেখানে তুমিও আমার সন্তানকে নিয়ে থাকতে পারবে না। কিছু বললেই তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে আমার সন্তানকে সাথে নিয়ে। আমার সন্তানের জন্য তো আমারও কষ্ট হয়, তুমি আমাকে কষ্ট দিতে পারবে? আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। সেটা কেমন করে হয়? 2 দিন যখন আমি সিরাতকে নিয়ে না ফিরলাম, তখন রুবাইয়া তার বাবাকে নিয়ে থানায় আসলো। থানায় এসে কান্নাকাটি করছে। ওসির সামনে ওসি সাবের আহমেদ রুবাইয়াকে বললেন, কি হয়েছে আপনার? আপনার প্রবলেম কি? এমন করে কান্নাকাটি করছেন কেন? আমার স্বামী শরীফ আহমেদ বাবু 2 দিন হয় আমার ছেলেকে নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। স্যার, আমার 14 মাসের শিশুটা আমার জন্য কান্নাকাটি করে, ছেলেটার কি অবস্থা। প্লিজ স্যার, আপনি আমার ছেলেটাকে উদ্ধার করে দিন। বাবুকে বলেন আমার ছেলেকে নিয়ে ফিরে আসতে। আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে ছেলেকে নিয়ে চলে গেছে? আমার সাথে ঝগড়া করে ছেলেকে নিয়ে গেছে। ঝগড়াটা কিসের জন্য? কারণটা বলুন। ওসি সাথে কারণ বলতে যে রুবাইয়া চুপ হয়ে গেল। সে কিভাবে বলবে তার শাশুড়িকে তাদের বাসায় রাখবে না, এটা নিয়ে ঝগড়া হচ্ছে। কি হলো মিসেস রুবাইয়া, আপনি চুপ কেন? বলুন কি কারণ? আমাদের আসল কারণটা জানতে হবে। কেন আপনার স্বামী ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে? কোনো তো কারণ অবশ্যই আছে। আমি বলছিলাম আমার শাশুড়িকে সঙ্গে না রাখতে, অন্য কোথাও রেখে আসতে। অন্য কোথাও রেখে আসতে বলতে কি বলতে যাচ্ছেন? বৃদ্ধাশ্রমে? কেন? আপনার শাশুড়ি আপনার কি প্রবলেম করেছে? তিনি কি খুব অত্যাচার করে আপনার উপর? আমার স্বামী আমার চেয়ে আমার শাশুড়িকে বেশি গুরুত্ব দেয়, তাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। শাশুড়ির বিষয়ে কোনো কথা বললে আমার সাথে খারাপ ব্যবহার করে। এই জন্যই আমি চাচ্ছিলাম শাশুড়ি যেন অন্য কোথাও থাকে। আপনার শাশুড়ির ছেলে মেয়ে কজন? আমার স্বামী একজনই, বাবুর কোনো ভাই বোন নেই। কি বলেন মিসেস রুবাইয়া? আপনি কিভাবে বলতে পারলেন আপনার শাশুড়ির নিজ বাসায় না রাখতে? আপনার স্বামী তার একমাত্র ছেলে, আর আপনার শাশুড়ির আপনার উপর নির্যাতন করে না, অত্যাচার করে না, তাহলে কেন আপনি তাকে সহ্য করতে পারবেন না? ছেলে তার মাকে ভালোবাসতে পারে, আপনি তার স্ত্রী, আপনার প্রতি তার একরকম ভালোবাসা থাকবে, মায়ের প্রতি তার অন্যরকম ভালোবাসা থাকবে। ভালোবাসা আলাদা আলাদা হয়ে ভাগ করা থাকে, সেটা আপনি বুঝতে পারেন না কেন? আপনি তো আর অশিক্ষিত মূর্খ নন। রুবাইয়া চুপ করে আছে। ওসি সাবের আহমেদের কথা শুনে সাবের আহমেদ আগে থেকে এই ঘটনাটা জানে। আমি যেদিন কুমিল্লা গিয়েছিলাম, বড় খালার মেয়ের বাসায় বড় খালার মেয়ের জামাই পুলিশের এসপি, তার মাধ্যমে রুবাইয়া থানায় কল করে ওসির সাথে কথা বলল না হয়।
দুলাভাই ওসিকে সমস্ত ঘটনাগুলি জানায়। আমি আগেই জানতাম আমি যখন সিরাতকে নিয়ে চলে যাব তখন রুবাইয়া থানায় যাবে, তাই আমাদের এখানকার থানা আর রুবাইয়ারদের থানা দুই ওসির সাথে দুলাভাইকে দিয়ে আলাপ করিয়েছে। এই কারণে ওসি সাহেবের আগে থেকে সব জানে, তাই রুবাইয়াকে চেপে ধরেছে। মিসেস রুবাইয়া, আপনি এসেছেন আইনের আশ্রয় নিতে। আপনার সন্তানকে নিয়ে আপনার স্বামী পালিয়েছে। যখন আদালতে আপনার স্বামী বলবে তার মাকে আপনি বৃদ্ধাশ্রমে দিতে বলেন, আপনার সাথে রাখতে চান না, তখন আপনি কি জবাব দিবেন? আপনার শাশুড়ি তো আপনার উপর নির্যাতন করেননি, অত্যাচার করেননি আপনার সাথে, শুধু জেদের বশবর্তী হয়ে আপনি এমনটা করছেন। যেখানেই যাবেন লোকে আপনাকে ছিছি করবে, তাই মন থেকে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে শাশুড়িকে নিয়ে একসঙ্গে সংসার করেন। আপনার স্বামী তো ভালো, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। শাশুড়িকে মা ভাবুন, তাহলে সংসারে শান্তি ফিরে আসবে। আর আমি আপনার স্বামীর সাথে কথা বলি, দেখি সে কি বলে। ওসি আমাকে কল দিল রুবাইয়া ও তার বাবার সামনে। আমি ওসিকে বললাম, সে যদি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার না করে, আমাকে মাকে নিয়ে একসাথে সংসার করে, তাহলে আমি সিরাতকে নিয়ে ফিরে আসবো, না হলে জীবনেও ফিরে আসবো না। কখনো সে তার সন্তানকে ফিরে পাবে না, যতই আইন আদালত করুক না কেন। রুবাইয়া থানা থেকে বেরিয়ে আসলো, তার বাবা তাকে বলছে, কোনো অন্যায় ছাড়া তুই যদি এমন করিস কোথাও সঠিক বিচার পাবি না। সবাই তোর বিপক্ষে কথা বলবে। তোর শাশুড়িকে নিয়ে একসাথে থাকার প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। মানিয়ে নিতে চেষ্টা কর। রুবাইয়া চুপচাপ তার বাবার কথা শুনে গেল, কোনো জবাব দিল না। বাসায় এসে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে ভাবতেছে, সত্যিই তো আমার শাশুড়ি তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, আমি তো তার সাথে খারাপ ব্যবহার করি। আমার শুধু একটাই কষ্ট, বাবু কেন তার মায়ের প্রতি এত ভালোবাসা, কেন সে আমাকে বেশি ভালোবাসে না। এই জিদ থেকে আমার মনের ভেতরে হিংসা তৈরি হয়েছে। হিংসা দূর করতে পারি না, কি করে দূর করব? কিন্তু এখন আমার ছেলেকে নিয়ে সে চলে গেছে, আমি কি করব? শাশুড়িকে নিয়ে কি একসঙ্গে থাকতে পারবো? থাকতে না পারলে আমি তো আমার ছেলেকে হারাবো। রুবাইয়া এইগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 2 রাত ধরে তার চোখে ঘুম নেই। সন্ধ্যার সময় রুবাইয়ার মা দরজায় নক করছে। রুবাইয়া, দরজা খোল, দুপুর থেকে কিছু খাসনি, তোর জন্য নুডলস রান্না করেছি। দরজা খোল আর দেখ সবকিছু মেনে নিয়ে সংসার কর। রুবাইয়া দরজা খুলে বলল, আমার খুব কষ্ট হচ্ছে সিরাতের জন্য, খুব কষ্ট হচ্ছে। আমি বাবুকে কল দিচ্ছি, ধরছে না। আমি মরে যাবো আমার সোনা মানিককে ছাড়া। চুপ কর এখন, দেখি আমি বাবুকে কল দেই, ধরে কিনা। শাশুড়ি মায়ের কল, তাই উপেক্ষা করলাম না, রিসিভ করে বললাম, কিছু বলবেন? কি বলবো সেটা তুমি জানো। রুবাইয়ার খুব খারাপ অবস্থা সিরাতের জন্য, কান্নাকাটি করে না খেয়ে আছে। বুঝতে পারছি সন্তানের জন্য মায়েদের এমনই হয়। আমার মাও কিন্তু কান্নাকাটি করেছে, সেও না খেয়ে আছে। সেটা কি আপনারা বোঝেন না? বুঝেছি, আমরা রুবাইয়াকে বলেছি সবকিছু মেনে নিয়ে সংসার করতে। এখন বলে কি লাভ বলেন? এটা যদি আগে বুঝতেন তাহলে আর এমন হতো না। আপনারা সবাই মিলে তাকে আদর দিয়ে মাথায় তুলে ফেলেছেন। বেশি আশকারা পেয়ে আপনার মেয়ে এখন জেদি হয়েছে। নাও রুবাইয়ার সাথে কথা বলো। আর শাশুড়ি রুবাইয়ার কাছে মোবাইল দিল। আমি শাশুড়িকে বললাম, আমি রুবাইয়ার সাথে কথা বলবো না। প্লিজ বাবু, আমার কথা শোনো, তুমি ফিরে এসো। আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমার শাশুড়ি আমার সাথে কোনো অন্যায় কিছু করেননি, শুধু তুমি তাকে ভালোবাসো বেশি। এটার জন্যই তার প্রতি আমার হিংসা হয়। তাই বলেছিলাম তাকে একসঙ্গে না রাখতে। তুমি সিরাতকে নিয়ে চলে আসো, আমরা একসঙ্গে থাকবো, আর এমন করবো না। রুবাইয়া, তোমাকে আমি চিনি, এটা তোমার মনের কথা না। শুধু তুমি তোমার সন্তানের জন্য এটা বলছো। 2 দিন পর আবার আমার মায়ের সাথে এমন করবে, না হলে তোমার বাসায় সিরাতকে নিয়ে চলে যাবে। আমি আর এমন করব না। আমি বুঝতে পেরেছি সন্তানের জন্য মায়ের কেমন লাগে। তুমি আমাকে এসে দেখো, এই 2 দিনে আমার কি অবস্থা হয়েছে। কান্না করতে করতে আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি কতটা কষ্ট হয় সন্তান ছাড়া থাকতে। যদি বুঝতে পারো তাহলে তুমি কাল সকালে মানিকগঞ্জ যাও, আম্মুকে নিয়ে আসো, তারপর আমি সিরাতকে নিয়ে ঢাকায় ফিরবো। ঠিক আছে, আমি সকালে যাব মানিকগঞ্জে, আম্মুকে নিয়ে আসবো। তার কাছে আমি সরি বলবো। তুমি কথা দাও কালকে চলে আসবে তুমি সিরাতকে নিয়ে। আম্মুকে নিয়ে এসে আমাকে কল দিবে, আমি সিরাতকে নিয়ে চলে আসবো। আমি সকালে আম্মুকে আনতে যাব, তাহলে তুমি সিরাতকে নিয়ে রাতে চলে আসো। না, তুমি নিয়ে আসার পর আমি আসবো। রুবাইয়া খুব ভোরে উঠে তার বাবাকে নিয়ে মানিকগঞ্জ রওনা হলো। সে কতক্ষণে তার শাশুড়িকে নিয়ে আসবে সে চিন্তায় অস্থির, কারণ শাশুড়িকে নিয়ে আসা মানে ছেলে সিরাতকে ফিরে পাওয়া।
সকাল 10টায় শাশুড়ির কাছে এসে পৌঁছালো। আরও আগে আসতে পারতো, যানজটের কারণে 1 ঘন্টা লেট হয়ে গেল। গাড়িতে বসে সে বারবার বাবুর কাছে কল করছিল। একবার খুব অনুরোধ করলো সিরাতকে ভিডিও কলে দেখো। রুবাইয়ার কাছে মনে হচ্ছে এই 3 দিন সিরাত অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি সিরাতকে যতই আদর যত্ন করে রাখি, মা ছাড়া একটা সন্তান কখনোই সুস্থ সবল থাকতে পারে না। রুবাইয়া আমাকে কিছু বললো না, কারণ সে জানে আম্মুকে নিয়ে না গেলে সিরাতকে কখনোই ফিরে নিয়ে আসবো না। এই সকালবেলা রুবাইয়াকে দেখতে পেয়ে খালা আর আম্মু দুজনেই চমকে উঠল। ভাবছি আবার কি জানি না কি বলতে এসেছে মেয়েটা, কিন্তু তাদের ভাবনা ধূলিসাৎ করে দিয়ে রুবাইয়া আম্মুর হাত ধরে কেঁদে ফেললো। আমাকে ক্ষমা করে দেন, আমি খুব বড় ভুল করে ফেলেছি। জানি না কেন এতটা হিংসাত্মক আচরণ করলাম আপনার সাথে। আমার খুব বড় অন্যায় হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। আপনি এখনই আমার সাথে বাসায় চলেন। রুবাইয়া বদলে যাওয়া দেখে খালা, আম্মু এবং বাসার অনেকেই বিশ্বাস করতে পারছে না। সবাইকে উদ্দেশ্য করে রুবাইয়া বলল, আমি বাবুর কথা মতো আপনাকে নিতে এসেছি। আপনাকে নিয়ে গেলেই বাবু আমার ছেলেকে নিয়ে ফিরে আসবে, না হলে ফিরে আসবে না। রুবাইয়ার এই কথা শুনে খালা বলে উঠল, ও তাহলে এই কারণ? তুমি নিজ ইচ্ছায় তোমার শাশুড়িকে নিতে আসোনি, তুমি তোমার ভুল বুঝতে পারোনি। এখন আপনাকে নিয়ে যাবে, 2 দিন পরে আবার বলবে তাকে তাড়িয়ে দিতে। না খালাম্মা, এটা কখনো আর করব না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আগে বুঝতে পারিনি সন্তানের জন্য মায়ের কেমন কষ্ট হয়। এই 3 দিনে উপলব্ধি করতে পেরেছি এই কষ্টটা। তাই আমি আর আম্মুকে কখনো তার ছেলেকে ছেড়ে আসতে বলবো না। খালা আমাকে ফোন দিল, জানতে চাইলো আম্মুকে রুবাইয়ার সাথে পাঠাবে কি পাঠাবে না। আমি খালাকে বলে দিলাম আম্মুকে তার সাথে পাঠিয়ে দাও। শুধু আম্মু নয়, খালা ও রুবাইয়ার সাথে ঢাকা আসলো। আমি আজিমের কাছ থেকে ও ভাবির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় উঠলাম। দুপুর 2:30 বাস থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রুবাইয়া কল করে জিজ্ঞেস করতেছে এত দেরি কেন, আমি কেন এখনো আসতেছি না। বললাম এই তো। আমি বাসার সামনে এসে দৌড়ে গেটের কাছে আসলো। সিরাতকে বুকে জড়িয়ে ধরে অসংখ্য চুমু দিচ্ছে সারা শরীরে। আমি চলে আসলাম ফ্ল্যাটে। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে। আমার কলিজার টুকরা, তুই আমার জন্য এত কিছু করতে গেলি কেন? এত কিছু করার দরকার কি ছিল? আমি না হয় থাকতাম তোর খালার কাছে। তুমি এখন আমাকে ভালোবাসো না, তোমার কাছে আমি বড় হয়ে গেছি, তাই আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি বলিস? তোকে আমি ভালোবাসি না? তুই তো আমার কলিজার টুকরা, একটা মাত্র সন্তান। তোকে না ভালোবাসলে কাকে ভালোবাসবো? আমি চাই তোর সন্তানকে নিয়ে তুই সুখে থাক। শুধু সন্তানকে নিয়ে নয়, সুখে থাকতে হলে তোমাকে প্রয়োজন আছে। আমি চাই আমার মা, সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে ভালো থাকতে। রুবাইয়া যদি তার ভুল বুঝতে পারে তাহলে দ্বিতীয়বার সে আর এমন করবে না। যদি দ্বিতীয়বার এমন করে, সত্যি সত্যি আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। খালা বললেন, বাদ দে বাবা, এইগুলো বলে না। বৌমা হয়তো এখন বুঝতে পেরেছে। রুবাইয়া সিরাতকে খাওয়াচ্ছে। তার মাকে পেয়ে সিরাত খুব উৎফুল্ল। যতই হোক, মায়ের মতো আপন কেউ হতে পারে না। আমি যতই আদর করি, সে তার মায়ের অভাব ঠিকই বোধ করছে। আবার সব কিছু ঠিক হয়ে গেল। রুবাইয়া সত্যি আমাকে এবং আমার মাকে মেনে নিতে পেরেছে। এখন আর কোনো প্রবলেম নেই সংসারে। আমি তাকে বুঝতে পেরেছি, আমিও তাকে অনেক ভালোবাসি। আগে হয়তো রুবাইয়া মা বাবা তাকে কুবুদ্ধি দিত, কিন্তু এখন তারা আর কোনো ঝামেলা করে না। আমার চাকরি প্রমোশন হয়েছে, বদলি হয়েছে রাজশাহীতে, এবং রুবাইয়া আবার সন্তানের মা হতে চলেছে। আজকে তার ডাক্তারের কাছে নিয়ে যাব। সে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে চাই ছেলে হবে নাকি মেয়ে হবে। আমরা দুজনে চাচ্ছি একটা মেয়ে হোক। একজন ছেলে একজন মেয়ে নিয়ে সুখের সংসার হবে আমাদের। অফিস থেকে ফিরে সবাই মিলে একসঙ্গে বিকালে নাস্তা করলাম। সিরাতের এখন 5 বছর। সিরাতকে স্কুলে ভর্তি করানো হয়েছে। বাসার কাছে ক্লিনিক আছে, সেখানে গেলাম রুবাইয়াকে নিয়ে। মহিলা ডক্টর খুব ভালো অমায়ক। প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে কীভাবে যত্ন নিতে হয় সেগুলো বিষয়ে আমাকে বোঝাচ্ছে। আমি ডাক্তারকে বললাম এটা আমাদের দ্বিতীয় সন্তান। আমি জানি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় কীভাবে খেয়াল রাখতে হয়। আল্ট্রাসাউন্ড করে জানতে পারলাম আমাদের দ্বিতীয় সন্তান ছেলে হবে। তবুও আমি খুশি। রুবাইয়া আমাকে বলল, তুমি কি খুশি হওনি বাবু? কেন খুশি হব না? ছেলে কিংবা মেয়ে যেটাই হোক, সেটা তো আমারই সন্তান। তোমার তো ইচ্ছে ছিল মেয়ে বাচ্চা হোক। সবার ইচ্ছে পূরণ হয় না, চিন্তার কিছু নেই। সময় তো আর চলে যায়নি। না হয় তৃতীয়বার সন্তান নেব আমরা। এটা ঠিক বলেছ, দরকার হয় আমরা তৃতীয় সন্তান নেব। ডাক্তার নাজরিন কামাল
আমাকে আর রুবাইয়াকে তার রুমে ডাকলেন। দেখুন, আমাদের কিছু বলার আছে। ভয়ের কোনো ব্যাপার না, তবুও বলবো, ভয় পাবেন না। রুবাইয়া কিছুটা ঘাবড়ে গেল ডাক্তারের কথায়। আমি ডাক্তারের কাছে জানতে চাইলাম, কি হয়েছে বলুন। রুবাইয়ার পেটের বাচ্চার পাশাপাশি বড় রকমের একটা টিউমার আছে। যখন বাচ্চার সিজার হবে তখন সেটা কেটে ফেলে দেওয়া হবে। এইবার প্রেগনেন্সির পর থেকে রুবাইয়ার শরীরটা সব সময় খারাপ থাকে, তাহলে এই টিউমারের কারণেই রুবাইয়ার অসুস্থ থাকতো। এখন বুঝতে পারলাম রুবাইয়া সব খেয়াল আম্মু রাখে, নিজের মেয়ের মতো রুবাইয়াকে যত্ন করে। আম্মুর কোনো মেয়ে নেই বলে তার মানে আফসোস ছিল, বলতো তার বাবা বেঁচে থাকলে হয়তো আমার আরও একটি মেয়ে হতো, কিন্তু সেই ইচ্ছেটা আমি তোর বউকে দিয়ে পূরণ করব। রুবাইয়ার সেই ইচ্ছেটা পূরণ করতে পারেনি, কারণ রুবাইয়ার আম্মুকে মেয়ের স্থান দেয়নি। কিন্তু এখন রুবাইয়া অসুস্থ হওয়ার পর থেকে আম্মুর আফসোসটা আর নেই। সে বলে, আমার মেয়ে, এটা আমার মেয়ের সব সেবা যত্ন আমি একাই করব। রুবাইয়াকে দেখি এখন মায়ের প্রতি অনেকটাই দায়িত্ব হয়েছে। আম্মু যদি কোনো কিছু দরকার পড়ে, রুবাইয়া আমাকে বলে দেয়, এটা লাগবে আম্মুর জন্য, ওটা লাগবে আম্মুর জন্য। মাঝে মাঝে রুবাইয়া মা আমাদের এখানে এসে থাকে। রুবাইয়ার ছোট ভাই বিয়ে করেছে, বউ নাকি রুবাইয়ার মাকে দেখতে পারে না। তার জন্য আমি বলেছি, যদি তাদেরকে না দেখতে পারে, ছেলের বউকে আলাদা করে দিক। তোমার বাবা মা আলাদা থাকুক, সেটাই ভালো হবে। যে সন্তান বাবা মাকে প্রাধান্য না দিয়ে স্ত্রীকে প্রাধান্য দেয়, সে সন্তানের সাথে বাবা মা না থাকাটাই ভালো। তার জন্য আমি টাকা পাঠাবো, আমারও তাদের প্রতি দায়িত্ব আছে। রুবাইয়া এখন 9 মাস চলে, বাচ্চা হওয়ার ডেট আর কয়েকদিন পরে। তার শরীরটা এখন আরও অনেক বেশি খারাপ। আমি সবসময় চিন্তা থাকি, যদি কিছু হয়ে যায় রুবাইয়া, সে যেমনই থাক, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমার স্ত্রী। আর আগে যেমন ছিল তেমনই নেই, এখন অনেকটা বদলে গিয়েছে। আমার মায়ের সাথে সে মিলেমিশে আছে, এতে আমার মনে শান্তি ফিরে আসছে। ডাক্তার বলেছে 5 থেকে 7 দিনের মধ্যে রুবাইয়া সিজার করতে হবে। আমি অফিস থেকে 10 দিনের ছুটি নিলাম। রাজশাহীর একটা আধুনিক প্রাইভেট হসপিটালে রুবাইয়াকে ভর্তি করিয়েছে। রাত 8টায় রুবাইয়া সিজার। ডাক্তার বলেছে ওর নেগেটিভ রক্তের জোগাড় রাখতে। আমাদের রিলেটিভদের মধ্যে কারো নেগেটিভ রক্ত নেই, তাই আমি আমার এক ফ্রেন্ডকে বলে রেখেছি রক্ত দিতে। আমার ফ্রেন্ড রক্ত দিতে রাজি আছে। তাকে সন্ধ্যায় বললাম হসপিটালে চলে আসতে। সে এসে রক্ত দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রুবাইয়া সিজার। আমি অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছি, খুব অস্থির লাগছে। 40 মিনিট পর নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন, আরও 1 পাউন্ড ও নেগেটিভ রক্ত দরকার, তাড়াতাড়ি করুন, আমাদের এখানে ও নেগেটিভ রক্ত নেই। আমি জলদি রক্তের খোঁজে বের হলাম। চোখের সামনে সবকিছু অন্ধকার লাগছে। কয়েক জায়গায় খোঁজে রক্ত পাওয়া গেল। আমি তাড়াতাড়ি হসপিটালে আসলাম। দীর্ঘ 2 ঘন্টার চেষ্টার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন, বাচ্চা সুস্থ আছে, কিন্তু বাচ্চার মায়ের অবস্থা তেমন ভালো না। এটা শোনার পর আমার খুব কান্না পাচ্ছে। আমি রুবাইয়াকে হারাতে চাই না, অনেক ভালোবাসি তাকে। তার যেন কিছু না হয়। সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া, রুবাইয়াকে আইসিইউতে রাখা হয়েছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার দ্বিতীয় সন্তানকে আমি এখনো দেখিনি। যখন রুবাইয়া সুস্থ হবে, শুনবো, তখনই তার মুখ দেখব। সারা রাত রুবাইয়া আইসিইউতে থেকে পরের দিন সকালে কিছুটা সুস্থ হলো। আম্মু বারবার বলছিল তার ছেলেকে কোলে নেয়। আমি সেদিন খেয়াল না করে রুবাইয়ার মাথার কাছে বসলাম। রুবাইয়া যখন কিছুটা সুস্থ, সে বাচ্চাকে কাছে নিয়ে নিতে চাইলো। তখন আমি বাচ্চাকে কোলে নিয়ে তার কাছে দিলাম। আম্মু তখন রুবাইয়াকে বলল, তোমার জন্য আমার নাতিকে বাবু এখনো কোলে নেয়নি। বাবু, কি বলো? তোমার ছেলেকে তুমি এখনো কোলে নাওনি? এমন পাগলামি কেউ করে? আমি তাকে বললাম, তুমি হয়তো বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আগে বুঝিনি, এখন বুঝি। তাই তো দেখো না এখন কতটা চেঞ্জ হয়েছি। আবার সবকিছু আগের মতোই চলতে থাকলো। অনেকদিন পার হয়ে গেল, কিন্তু আমাদের মনে একটা অপূর্ণ আশা রয়ে গেল। আমাদের আর কন্যার সন্তান হবে না। ডাক্তার বলেছে রুবাইয়া তৃতীয়বার সন্তান নিতে চাইলে তার জীবনে ঝুঁকি আছে। সে কারণে মেয়ে সন্তানের আশাটা চিরতরে বাদ দিয়ে দিলাম। রুবাইয়াকে বললাম, আমার মায়ের আমি এক ছেলে, তোমার 2 ছেলে। তোমার যদি ছেলেকে বিয়ে দিয়ে ছেলেদের বউ নিয়ে এসে তাকে আমার মায়ের মতো মানিয়ে নিতে দিতে পারো, তাহলে মেয়ের স্বাদ পূরণ হবে। পারবে না? পারবে না ছেলের বউকে মেয়ে করে নিতে? রুবাইয়া বলল, অবশ্যই পারবো, কেন পারবো না? আমি আমার ছেলের বউয়ের শাশুড়ি নয়, মা হব। সময়ের
অববাহিকায় চলতে থাকে মানুষের জীবন। এমন করে আমার আর রুবাইয়ার সুখী সংসার সমৃদ্ধভাবে চলতে থাকলো। আমার ছেলে সিরাত আজ গোল্ডেন A+ পেয়েছে, SSC পাস করেছে। অফিসের কাজের চাপে এখনো বাসায় যেতে পারেনি। সিরাত আর রুবাইয়া বারবার কল করছে, কেন এখনো বাসায় যাচ্ছি না। আমি তাদেরকে বললাম 1 ঘন্টার মধ্যে বাসায় ফিরব, সব কিছু গুছিয়ে। যখন বের হব তখন বিল্ডিংয়ের নিচতলায় আগুন লাগছে বলে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আমার অফিস 5 তলায়, অফিসের উপর আরও 5 তলা আছে, সর্বমোট 10 তলা বিল্ডিং। নিচে আগুন লাগার কারণে মানুষ দৌড়ে নামছে, আরও অনেক আহত হয়ে উড়ে যাচ্ছে। আমি 3 তলা পর্যন্ত যে সিদ্ধান্ত নিলাম জানালা দিয়ে পাশের একটা 2 তলা বিল্ডিংয়ে লাফ দিব। 3 তলা থেকে 2 তলা তেমন একটা উচ্চতা নয়, জানালা কাছে সরিয়ে শরীরের মতো শক্তি দিয়ে আমি লাফ দিলাম, কিন্তু সেই বিল্ডিংয়ে যেতে পারলাম না। মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে শুনছি উদ্ধারকর্মীরা নাকি আমাকে সেখান থেকে হসপিটালে ভর্তি করেছে। এই দুর্ঘটনায় প্রায় 100 মানুষ আগুনে পুড়ে মারা গেছে, 150 জন আহত অবস্থায় হসপিটালে আছে। ফায়ার সার্ভিস বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণ আনতে আনতে সময় বিল্ডিংয়ে পুড়ে ছারখার হয়েছে। আমি যদি লাফ না দিতাম হয়তো সেদিন পুড়ে ছারখার হয়ে যেতাম। রুবাইয়া আমার পাশে বসে আছে, আমার 2 ছেলে। আম্মু একটু দূরে বসে কান্না করছে। আমি রুবাইয়াকে জিজ্ঞেস করলাম, তোমরা এত চিন্তা কেন? আমি তো বেঁচে আছি। কেউ কোনো কথা বলল না। ছোট ছেলে সাদাফ এসে বলল, আব্বু তুমি কখনো হাঁটতে পারবে না, তোমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। বাট তুমি চিন্তা করো না, আমরা 2 ভাই আছি। আমরা যখন জব করব তোমার কোনো কষ্ট হবে না। তুমি না হয় বাকি জীবনটা শুয়ে বসে কাটিয়ে দিবে। ছোট ছেলের কথা শুনে মাথায় হাত বোলালাম। ভাবছি বেঁচে থাকার কি লাভ হলো, না হয়েই মরে যেতাম। এই জীবন হুইল চেয়ারে বসে কীভাবে কাটাবো? হসপিটালে প্রায় 3 মাস চিকিৎসা স্বাধীন থেকে বাসায় আসলাম। চিকিৎসার সমস্ত খরচ সরকার থেকে বহন করা হয়েছে। সরকারের উপার্জন সক্ষম কেউ নেই বলে আমরা সরকারি বদলে রুবাইয়াকে চাকরি দেওয়া হলো সরকার থেকে। আমার সেবা যত্ন, রান্না, সংসার সমস্ত কাজ আম্মুর উপর পড়ল। রুবাইয়া সকাল 9টায় অফিসে চলে যায়, আসে বিকাল 5টায়। সংসার সামলায় আমার আম্মু। আমার দেখাশোনা, ছেলেদের খাবার দাবার, রান্না সব কিছু আম্মুর উপর পড়েছে। সে বয়স্ক মানুষ। রুবাইয়াকে বললাম একজন কাজের মহিলা রাখো। আম্মু বয়স্ক মানুষ। তারপর একজন কাজের মহিলা রাখা হলো কাপড় ধোয়া আর রুম মোছার জন্য। তবুও আম্মুর ধকল অনেকটা কমলো। হুইল চেয়ারে জানালার ধারে বসে বাইরের দুনিয়া দেখি। নিজের পায়ে হেঁটে কোথাও যাবার ক্ষমতা নেই। আম্মু সংসার সামলাচ্ছে, রুবাইয়া বাইরে পরিশ্রম করছে, আমি শুয়ে বসে খাচ্ছি। সিরাত SSC পাস করার পর আবদার করলো অস্ট্রেলিয়ায় পড়তে যাবে, সেখানে লেখাপড়ার খরচ অনেক। আর এদিকে ছোট ছেলে সাদাফ ক্লাস 9-এ পড়ে। রুবাইয়া ছেলের স্বপ্ন পূরণ রাজি হয়ে গেল। আমাকে সে বলল, কষ্ট করে যদি ছেলেদেরকে মানুষ করতে পারে তাহলে দেখবে এই ছেলেরা একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আর কিছু বললাম না। আমি আর কি বলবো, আমার তো কিছু করার ক্ষমতা নেই। সিরাতকে অস্ট্রেলিয়ায় পাঠানো হলো লেখাপড়া করার জন্য। সিরাতকে অস্ট্রেলিয়ায় পাঠানোর পর সংসারের কিছুটা অভাব দেখা দিল। রুবাইয়া আমাকে বলল, কাজের মহিলাকে মাসে 5,000 টাকা করে দিতে হয়। এই টাকাটা যদি না দিতে হতো তাহলে সংসারে আর একটু সচ্ছলতা আসতো। ছেলের লেখাপড়ার খরচ কুলিয়ে উঠতে পারতেছি না, কিন্তু কি করব, ছেলের আশা করেছে অস্ট্রেলিয়া পড়ালেখা করবে। এদিকে তো সাদাপের লেখাপড়ার খরচও আছে। তোমার ওষুধপত্র কিনতে হয়, মাঝে মাঝে আম্মুর জন্য প্রেসারের ওষুধ কিনতে হয়। রুবাইয়াকে বললাম, তুমি কি চাও কাজের মহিলাকে বাদ দিয়ে দিতে? বাদ দিয়ে দিলে সে সমস্ত কাজ আম্মুকে করতে হবে। তার তো বয়স হয়েছে, রান্না বান্না না হয় করলে, কিন্তু কাপড় ধোয়া, ঘর মোছা এগুলো সে করতে পারবে না। আমাকে অবাক করে দিয়ে রুবাইয়া বলল, কেন পারবে না? তার মতো বয়সে মহিলারা দেখো রাস্তাঘাটে মাটি কেটে খাচ্ছে, ইটভাটাই কাজ করছে, আর এখানে তোমার মা এই কাজগুলো করতে পারবে না? তুমি তো সবসময় নিজের মাকে নিয়ে ভাবো। আমি যে কত কষ্ট করে সংসার চালাচ্ছি, আমার প্রতি তোমার কোনো মায়া মহব্বত নেই? এত বছর পর রুবাইয়া হিংসাত্মক কথায় আমি নিশ্চুপ হয়ে গেলাম। এখন তো আমার করার কিছু থাকবে না, আমি নিরুপায়। তবুও বললাম, কাজের মহিলাকে বাদ দিলে কিন্তু আম্মুর কষ্ট হয়ে যাবে। রুবাইয়া আমার কথা শোনেনি, কাজের মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। তারপর আম্মুর অবস্থা নাজেহাল। সারাদিন কাজ করতে করতে এখন আম্মুর কোমরে ব্যথা উঠতেই পারতেছে না। রুবাইয়াকে বললাম আম্মুকে ডাক্তার দেখাতে। সে বলে, এত টাকা নেই, কিভাবে ডাক্তার দেখাবো? পুরো একটা সংসার চালাতে হয় আমাকে, আমার মাথার উপর অনেক চাপ।
ছেলেকে বিদেশে স্টাডি করতে পারলে এত খারাপ অবস্থা হতো না সংসারের। তাই বলে কি আমার মায়ের উপর দিয়ে এত ধকল যাবে? আমি তো নিরুপায়, কিছু বলতে পারি না। কিন্তু দিনকে দিন আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে। আম্মুর চোখে মুখে ক্লান্তির ছাপ। আমি রুবাইয়াকে আবার বললাম, তুমি বুঝতে চেষ্টা করো, আম্মু কিন্তু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সে আমাকে বলল, কাজের মেয়ে রাখা সম্ভব নয়। সাদাফকে এখন সবচেয়ে ভালো কলেজে ভর্তি করব। আরো টাকার প্রয়োজন, ছেলেদের তো ভালোভাবে মানুষ করতে হবে। আমার শ্বশুর শাশুড়ি যখন এই বাসায় আসে তারা তো কোনো কাজ করে না। আমি বুঝতে পারছি রুবাইয়া এখন চেঞ্জ হয়ে গেছে। সে নিজে রোজগার করতে এত তার অহংকার বেড়ে গিয়েছে। আমাকে সে গুরুত্ব দিচ্ছে না। আম্মু অসুস্থ হয়ে একেবারে বিছানায় পড়ে গেল। এতে রুবাইয়া যেন খুব ক্ষিপ্ত হলো। কেন আম্মু সংসারে কাজ করে না, সারাদিন শুয়ে থাকে। অফিস থেকে এসে রান্না করে খাবে, এটা মেনে নিতে পারছেন না। আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করছে কয়েকদিন ধরে। আমি কিছু বললে আমাকে বলে পঙ্গুপ্ত, বরণ করে বসে বসে খাবার খাচ্ছ। আবার নিজের মায়ের কথা বলছি বলে শরীরে লাগে। যদি নিজের মায়ের জন্য এত দরদ লাগে, এত ভালোবাসা থাকে, যাও মাকে নিয়ে রোজগার করে খাও। আমি পারবো না এত ফেচাল সামলাতে। রুবাইয়ের কথায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার। আমি যখন চাকরি করেছি তার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। এমন করে আমি তো সংসার ঠিকই চালাচ্ছিলাম ভালোভাবে। আম্মু বিছানা থেকে উঠতে পারে না কোমরের ব্যথায়। তাকে খাবার দাবার দিবে কে? তার সেবা শুশ্রূষা করবে কে? আমার ছোট ছেলে সাদাব মাঝে মাঝে দাদির খোঁজ খবর নেয়। অবহেলা অবজ্ঞায় আমার মা দিন দিন ঝুঁকে ঝুঁকে মরে যাচ্ছে। রুবাইয়ার কাজের মহিলা রাখলো, রান্না বান্না করে চলে যায়। আমাকে খাবার দিয়ে গেলেও আমার আম্মুকে খাবার দেয় না। আমি তখন আমার খাবারটা হুইল চেয়ারে বসেই কোনোভাবে আম্মুর রুমে গিয়ে আম্মুকে দিয়ে আসে, নিজে না খেয়ে থাকি। একদিন রুবাইয়া আমাকে বলল, তোমার মা এইভাবে বিছানায় পড়ে থাকবে, তার সেবা যত্ন কে করবে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো? এটা বলে আমার বুকটা কেঁপে উঠল। তুমি কি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইবে? সত্যিই তাই। আমি তোমার আম্মুকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই। সেখানে মানুষ আছে, তারা তার সেবা যত্ন করবে। কি বলো তুমি? এই বয়সে এসে আম্মুকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? না দিয়ে এসে কি করব বলো? আমি থাকি সারাদিন অফিসে। তোমার আম্মুর খেয়াল কে রাখবে? বিছানা থেকে উঠতে পারে না। একদিকে তোমার সেবা যত্ন, আরেকদিকে তোমার মায়ের সেবা যত্ন। আমি এত কিছু করতে পারবো না। তুমি এটা করতে পারো না রুবাইয়া। আমি করতে পারি। মনে আছে তোমার মায়ের জন্য সিরাতকে তুমি আমার কাছ থেকে আলাদা করেছিলে? মায়ের প্রতি এতটা ভালোবাসা ছিল, আমাকে ছেড়ে দূরে ছিলে, ছেড়ে দিতে চেয়েছিলে আমাকে। এখন চাও মাকে নিয়ে থাকো। এখন তো তোমার ক্ষমতা শেষ। এখন পারবে আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে? কম কষ্ট দাওনি আমাকে, তবুও আমি তোমার মাকে নিয়ে একসঙ্গে ছিলাম। এখন সংসারের চাপ সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে গিয়েছি। আর পারবো না সবাইকে নিয়ে এভাবে চলতে। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এত টাকা খরচ করতে পারবো না উন্নতির জন্য। আমার আর কোনো কথা বলার ছিল না। সরকারি বৃদ্ধাশ্রমে আম্মুকে দেওয়ার ব্যবস্থা করা হলো। আমার বুকের ভিতর খুব চাপ অনুভব করছিলাম। মনে হচ্ছে আমার কলিজাটা ছেড়ে কেউ বের করে নিয়ে যাচ্ছে। আমি যদি আজ সুস্থ থাকতাম, আমার আম্মুকে কেউ কোথাও পাঠাতে পারতো না। আজ আমি নিরুপায়, আমার শক্তি সামর্থ্য নেই। সেই কারণে রুবাইয়া আজ পুরনো কথা স্মরণ করিয়ে দিল। সে অন্যায়ভাবে আমার মাকে আলাদা করতে চাইছিল। আমি শুধু বুঝতে চাইছিলাম সন্তানের কাছ থেকে আমাকে আলাদা করলে, মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করলে কেমন কষ্ট হয়। সেই কষ্টের অনুভূতিটা যেন রুবাইয়া বুঝতে পারে। তারপরে রুবাইয়া ভালো হয়ে গিয়েছিল। এত বছর পর এসে এইভাবে সে কথা তুলবে, পুরনো কথা মনে করে রেখেছে হয়তো। সে আম্মুর সাথে এখন আবার খারাপ ব্যবহার করছে। সে কাজ 20 বছর আগে করতে পারেনি, সেই কাজ এখন করে। সে জয়ী হতে চাচ্ছে। এখন আমি কোনো বাধা দিতে পারবো না, সেটা সে জানে। তাই আম্মুকে বৃদ্ধাশ্রমে রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র হিংসা আর জিদের কারণে এমন করছে রুবাইয়া। আম্মুকে যেদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, সবার আগে আম্মু আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করলো। মুখে হাত বুলিয়ে বলল, বাবারে, হয়তো তোর সাথে আমার আর দেখা হবে না। আমার যে অবস্থা, আমি আর কয়দিনই বা বাঁচবো। বৌমা চেয়েছিল তুই আর আমি একসঙ্গে না থাকি। সেটা এত বছর পর সম্ভব হয়েছে এবং সত্যি করে দিল। আমার জন্য চিন্তা করিস না, ভালো থাকিস। রুবাইয়া আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার পর আমার বুকের ভিতর চাপ দিতে শুরু করলো। মনে হয় আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। খুব কষ্ট হচ্ছিল। আজ আমি নিয়তির কাছে পরাজিত। রুবাইয়া জিতে গেলে তার জিদের কাছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে।
আমার এই কান্না দেখে রুবাইয়া তিরস্কার স্বরে বলে, মায়ের জন্য এত কান্নাকাটি করতে হবে কেন? মনে হয় ছোট বাচ্চা মাকে ছাড়া থাকতে পারবে না? বুড়ো হয়ে যাচ্ছে, তাও মায়ের জন্য এত ন্যাকামো সহ্য হয় না আর এগুলো আমার। অতি কষ্টে মানুষের হার্টের ভিতরে প্রবলেম শুরু হয়। যেদিন থেকে বাবুর মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হলো সেদিন থেকেই বাবুর শরীর খুব অসুস্থ হয়েছে, ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এদিকে রুবাইয়া খোঁচা দিয়ে বলার কথা শুনে শুনে বাবু আর বেশি অসুস্থ হয়ে পড়ে। মায়ের জন্য কান্নাকাটি থেকে রুবাইয়া এখন বাবুর দিকে খেয়াল রাখে না। অফিস থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। তার চিন্তা ছেলেদের কিভাবে ভালোভাবে কাজ করবে, উন্নতি জীবনযাপন করতে পারে, এটাই তার মাথার মধ্যে ঘুরপাক খায় সব সময়। একদিন সকালে বাবু আর ঘুম ভাঙলো না রুবাইয়া। তাকে ডাক দিলেও কোনো সাড়া শব্দ নেই। না পেয়ে বুঝতে পারলো না ফেরার দেশে চলে গিয়েছে বাবু। সাদাফ তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। বাবু মারা যাওয়াতে রুবাইয়ার কোনো কিছুই আসে যায় না। মারা গিয়েছে, ভেজাল শেষ হয়েছে, এমন আগাছা ভাব। সাদাফ বেরিয়ে পড়ল বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। তার দাদিকে নিয়ে এসে তার বাবাকে দেখাবে। বৃদ্ধাশ্রমে গিয়ে দাদিকে বলল, বাবা খুব অসুস্থ, তুমি আমার সাথে আসো। সাদাফের দাদি ঠিক মতো হাঁটতে পারে না, কোনো রকমে বাসায় নিয়ে আসলো। যখন দেখতে পারলো তার ছেলে এই দুনিয়ায় নেই, বাবুর মা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালো। আর কখনো কোনোদিন যে জ্ঞান ফিরবে না। ছেলের সাথে সাথে মায়েরও মৃত্যু হলো। শেষ হয়ে গেল বাবু ও তার মায়ের অধ্যায়। রুবাইয়ার আর কোনো ঝামেলাই নেই, তাকে আর কেউ কিছু বলবে না। স্বাধীন জীবনযাপন পেয়ে গেল। এখন পারবে ছেলেদের ভবিষ্যৎ ভালোভাবে করতে। সিরাত বিদেশে থাকায় বাবা আর দাদির মৃত্যুর খবর শুনে আসতে পারল না। বাবার প্রতি আর দাদির প্রতি এমন অবিচার দেখে সাদাফ মায়ের প্রতি খুব অসন্তুষ্ট হলো। রুবাইয়ার শাশুড়ি ও স্বামী মারা যাবার পর রুবাইয়া স্বাধীনভাবে জীবনযাপন করছে। এখন তাকে কথা শোনানোর মতো কেউ থাকলো না। রুবাইয়ার বাবা মা রুবাইয়া যা করে তাতেই খুশি। তারা কখনো মেয়েকে শাসন করেনি। সিরাত অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছে। দিনকে দিন তার চাহিদা বেড়েই চলেছে। কিছুদিন পরে পরে লেখাপড়ার বাইরেও সিরাত অনেক টাকা হাত খরচ দিতে হয়। রুবাইয়া চাকরি করার সুবাদে ঘুষ গ্রহণ করা শুরু করে। এদিকে আরাফ বুয়েট ইঞ্জিনিয়ারিং করছে। ছেলে দুইটাকে খরচ জোগাতে রুবাইয়া দিশেহারা। তাই সুযোগ পেলেই ঘুষ গ্রহণ করতে রুবাইয়ার অফিসে নতুন বস এসেছে। পুরনো বস বদলি হয়ে গেছে। নতুন বসকে রুবাইয়ার কাছে ভালো মনে হয় না, কারণ অকারণে রুবাইয়াকে তার রুমে ডেকে গল্প গুজব করে। রুবাইয়া যেমনই হোক চরিত্রের দিক দিয়ে সে ভালো। বসের নামে বয়স্ক লোকের নির্লজ্জ চাহনি রুবাইয়ার গা খিনখিন করে। একদিন অফিসের ছুটির পর বস রুবাইয়াকে বলে, তুমি কিছুক্ষণ অফিসে থাকো, কয়েকটা ফাইল নিয়ে তোমার সাথে কথা বলবো। সবাই অফিস থেকে চলে গেছে। রুবাইয়া কেমন অস্বস্তি লাগছে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছিল না। মিসেস রুবাইয়া, আমি জানি আপনার স্বামী অনেকদিন যাবৎ মারা গেছেন। আপনি একা আছেন। আপনার বয়স তো তেমন হয়নি, কিন্তু দুইটা ছেলের মুখের দিকে চেয়ে কিছু করার মতো সাহস পাচ্ছেন না। আমরা যদি গোপন একটা রিলেশন স্টার্ট করি, সেটা তো কেউ জানবে না। আমার জন্য যেমন ভালো হবে, তোমার জন্য তেমন ভালো হবে। আপনি কি বলতে চাচ্ছেন? কিসের রিলেশন? ক্লিয়ার করে বলুন। মানে আমার স্ত্রী তো চিটাগাং থাকে, আমি এখানে একা থাকি। মাঝে মাঝে তুমি যদি আমাকে সময় দিতে, আমার ফ্ল্যাটে যেতে। মুখ সামলে কথা বলবেন। আপনি আমার বস, আপনাকে চাকরির ক্ষেত্রে আমি সম্মান দেব, মান্য করে চলবো, কিন্তু আপনি পার্সোনাল ভাবে আমাকে এইভাবে কুপ্রস্তাব দিতে পারেন না। যদি দ্বিতীয়বার এই দুঃসাহস করেন, আমি প্রশাসনে জানাতে বাধ্য হব। রাগে গজগজ করতে করতে রুবাইয়া বসের রুম থেকে বের হয়ে আসলো। বস মাহদুর হক রুবাইয়াকে দেখে নিবে এমনই মনে মনে ভাবছে। আমাকে অপমান, তোমাকে আমি দেখে নেব। তুমি আমাকে হুমকি দাও, প্রশাসনে আমার বিরুদ্ধে অভিযোগ করবে। তুমি কিভাবে এখানে চাকরি করো সেটা আমি দেখে নেব। রুবাইয়ার স্বামী নেই, এটা সে বস জানতো। সেই সুযোগটা কাজে লাগাতে চাইছিল, কিন্তু সে সফল না হয়ে রুবাইয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। তার বিরুদ্ধে প্রশাসনের কাছে জানাবে, এটা ভেবেই বস মনে মনে একটা কুবুদ্ধি আটল। সুযোগের অপেক্ষা করছিল বস। একদিন হাতে নাতে ধরা পড়ে যায় রুবাইয়া ঘুষ গ্রহণ করার সময়। বস জানালো রুবাইয়া ঘুষ গ্রহণ করে ম্যানেজারের সাথে মিলে, তাই ম্যানেজারের মাধ্যমে চক্রান্ত করে রুবাইয়াকে ঘুষ দেওয়ার উস্কানি দেওয়া হয়। আর সেই মুহূর্তে পুলিশকে খবর দিয়ে রুবাইয়াকে ধরিয়ে দিতে হাতে নাতে। ঘুষ গ্রহণ করার অপরাধে রুবাইয়া চাকরিচ্যুত হয় এবং জেলে যায়। সিরাত যখন জানতে পারে তার মা ঘুষ গ্রহণের দায়ে জেলে গেছে, তখন তার নানুকে কল দিয়ে বলে, এমন মায়ের দরকার নেই যে মায়ের জন্য আমাদের মান সম্মান নষ্ট হয়।
আমি এমন মায়ের সাথে কথা বলতে চাই না। আমি আর যাব না বাংলাদেশে। এদিকে আরাফ সেও তার মাকে দেখতে আসেনি। আরাফের মনে হয় তার মা তার বাবার আর দাদির প্রতি যে অন্যায় করেছে সেটার শাস্তি পাচ্ছে। রুবাইয়ার মা বাবা রুবাইয়াকে জামিনে মুক্ত করে যা টাকা পয়সা ছিল সবকিছু আইন আদালত করতে করতে শেষ হয়ে যায়। শেষে রয়ে যায় বাবুর রেখে যাওয়া ফ্ল্যাট। সেটা বিক্রি করে রুবাইয়া মামলা থেকে অব্যাহতি পায়। তারপর চলে যায় মায়ের বাসায়। সিরাত অস্ট্রেলিয়াতে চাকরি করে আর বাংলাদেশে ফেরে না। রুবাইয়া অনেক কান্নাকাটি করে সিরাতকে দেখার জন্য। সিরাত বলে, এমন মেয়ের দরকার নেই। ঘুষ নেওয়ার অপরাধে যে জেল খাটে সে মেয়ের সাথে দেখা না করাই ভালো। রুবাইয়া কেঁদে কেঁদে বলে, আমি তো তোদের জন্য এগুলো করতে চেয়েছি। তোর বাবা অসুস্থ হবার পর তোকে অস্ট্রেলিয়া লেখাপড়া করার জন্য ততটা সামর্থ্য আমাদের ছিল না। আমি তোকে অস্ট্রেলিয়া পাঠাই, কিন্তু তোর চাহিদা পূরণ করতে যেয়ে আমাকে অসৎ পথে ঘুষ গ্রহণ করতে হয়। এদিকে আরাফের লেখাপড়ার খরচ, আরেকদিকে তোর চাহিদা। আমি কি নিজের জন্য কিছু করেছি? যা করেছি তোদের জন্য করেছি। তখন সিরাত উত্তর দেয়, তুমি আমাকে বললে না কেন অস্ট্রেলিয়া লেখাপড়া করাতে পারবে না? সে সামর্থ্য তোমার নেই। আমি তো তোমাকে জোর করিনি, তাই বলে তুমি অসৎ উপায়ে টাকা কামাবে, সমাজের কাছে আমাদেরকে নিচু করবে। বাবা তো কখনো ঘুষ গ্রহণ করেননি, খারাপ কাজ করেনি। সে ভালোভাবে সংসার চালাইছে, কিন্তু তুমি সুখের সংসারে অশান্তি শুরু করেছিলে। তোমার পাপের কারণে আজ তোমার অধঃপতন। আমি এখনো ভালো আছি, তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুই এটা কি বলিস? তোকে আমি কত ভালোবাসি। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুই বাংলাদেশে চলে আয়, এখানে এসে জব কর, আমরা সবাই একসঙ্গে থাকবো। সিরাত ফোন কেটে দিল। রুবাইয়া বুঝতে পারছে সিরাত তাকে ভালোবাসে না। ভালোবাসলে তাকে না দেখে এত বছর থাকতো না। রুবাইয়ার চোখে পানি চলে এসেছে। তার নিজের অসহায় মনে হচ্ছে সে সন্তানের জন্য সে এত কিছু করেছে, সেই সন্তান তাকে ভালোবাসে না। এই দিক দিয়ে বাবুর মা খুব ভাগ্যবতী ছিল। এই কথা মনে পড়ে রুবাইয়ার খুব কষ্ট হচ্ছে। বাবু তার মাকে ছাড়তে কিছুই না করেছে, তবুও বাবু তার মাকে ছাড়েনি। আর রুবাইয়া তার সন্তানকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠালো, কত কষ্ট করে পারলো, আর এই সন্তান আজ তাকে অবহেলা করে। আর এক ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে। আরাফ তার নানুর বাসায় এসে থাকে না, মেশে থাকে। আরাফ তার মাকে বলে, যেদিন নিজের বাসা করতে পারবো সেদিন তোমাকে নিয়ে আসবো। আমি চাই না মামা মামির বাসায় থাকতে। তোমার থাকার ইচ্ছা, তুমি থাকো। রুবাইয়ার ভাইয়ের বউ সব সময় কথা শোনে রুবাইয়াকে। রুবাইয়ার ভাইয়ের বউ তার ভাইকে বলে, তোমার মা বাবাকে না হয় খাওয়াবে, তোমার বোন আমাদের এখানে থাকবে, সেটা তো আমার সহ্য হবে না। তার ছেলে আছে, বিদেশে লেখাপড়া করে, চাকরি করে, 1 টাকা খরচ পাঠায় না মায়ের জন্য। আরেক ছেলে, সে মায়ের খোঁজ খবর নেয় না। এমন করে তো চলতে পারে না। আমার সংসারের আয় উন্নতির কথা আমাকে ভাবতে হবে। রুবাইয়া এত সব কথা সহ্য করতে পারে না। সে বুঝতে পারে ভাইয়ের সংসারে সে বোঝা হবে। রুবাইয়া পত্রিকায় বিজ্ঞাপন দেখে এক বাসায় আয়ার চাকরি নেয়। তার এই পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী। যে ছেলেকে মানুষ করার জন্য এত কিছু করলো, সে ছেলে আজ তাকে ঘৃণা করে। রুবাইয়া ভাবে, তাহলে কি আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি? এত লেখাপড়া করিয়ে অমানুষ করে ফেললাম। আরাফ যখন শুনতে পারে তার মা অন্যজনের বাসায় আয়ার কাজ করছে, তখন সে তার মাকে নিয়ে যায় তার কাছে। একটা বাসা ভাড়া নিয়ে যখনই থাকে মাকে নিয়ে এবং টিউশনি করে সংসার চালায়। কিছুদিন পর আরাফের চাকরি হয়ে যায়। এখন সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, মাকে নিয়ে সেখানেই থাকে। আরাফ যখন টিউশনি করায়, পরিচয় হয় বৃষ্টির সাথে। বৃষ্টির ছোট ভাইকে আরাফ প্রাইভেট পড়াতো। বৃষ্টি আরাফকে ভালো লাগে। তাদের মাঝে সম্পর্ক হয় বন্ধুত্বের। বৃষ্টির বাবা সেনাবাহিনীর মেজর। ঠিক আরাফের প্রথমে প্রস্তাব দেয়। আরাফ তাতে রাজি হতে চায়নি। আরাফ বৃষ্টিকে জানায় সে তার মাকে নিয়ে টিউশনি করে সংসার চালায়, আর বৃষ্টির পরিবার উচ্চবিত্ত। বৃষ্টির বাবা কখনো আরাফকে মেনে নিতে চাইবে না। বৃষ্টি তাকে বোঝায়, তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, জব পেয়ে গেলেই বাবাকে বললে বাবা তোমাকে মেনে নেবে। বৃষ্টির কথা আরাফ ভেবে দেখে, ঠিকই তো, ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, চাকরি হয়ে গেলে বৃষ্টির বাবার সামনে দাঁড়াবো, তখন অবশ্যই মেনে নেবে। যে কোনো সময় আমার চাকরি হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমি প্রতিষ্ঠিত না হই আমাদের রিলেশন গোপন থাকবে। আমি প্রতিষ্ঠিত হবার পর তোমার বাবার সাথে কথা বলবো,
তোমার বাবাকে বলবো তোমাকে আমি বিয়ে করতে চাই। বৃষ্টি এতদিন অপেক্ষা করছিল আরাফের চাকরি হবার। এখন চাকরি হবার পর বৃষ্টি আরাফকে তাড়া দিচ্ছিল তার বাবার সাথে কথা বলার জন্য। আরাফ বৃষ্টিকে বলল, কয়েকটা দিন অপেক্ষা করো, আমি সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমার বাবার কাছে যাব। সিরাত আরাফের কাছ ফোন দিল, জানলো সে বাংলাদেশে আসবে। আরাফ বুঝতে পারলো যখন শুনতে পেরেছে সে চাকরি পেয়েছে, তার মাকে নিয়ে ভালোভাবে আছে, তখন সিরাত বাংলাদেশে আসতে চাইছে। এতদিন যখন অভাব ছিল তারা তখন তো আর সিরাত বাংলাদেশে আসতে চায়নি। অফিস থেকে এসে আরাফ তার মাকে বলল, আম্মু, ভাইয়া সামনের মাসে বাংলাদেশে আসবে। তুই সত্যি বলছিস সিরাত বাংলাদেশে আসবে? আমার সিরাত বাংলাদেশে আসবে? আরাফ মনে মনে বলে, তোমার ছেলে স্বার্থন্বেষী, তোমার মতোই হয়েছে। যখন শুনেছে আমরা ভালো অবস্থানে আছি, ভালো চাকরি করছি, বাংলাদেশে আসতে চাইছে। এত বছর তো আসলো না। আরাফ নিজে একটা ফ্ল্যাট কিনতে চাইছে। ফ্ল্যাট কেনার পর বৃষ্টির বাবার সাথে কথা বলবে। বৃষ্টির আরাফ রুবাইয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। রুবাইয়া খুব পছন্দ হয়েছে বৃষ্টিকে ছেলের বউ বানাতে। রুবাইয়ার ইচ্ছে ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, যেন কোনোদিন বলতে না পারে শাশুড়ি জ্বালাতন করে, দেখতে পারে না। আজ 6 বছর পর সিরাত বাংলাদেশে আসছে। রুবাইয়া ছেলের পছন্দের অনেক কিছু রান্না করেছে। খুব আদরের ছেলে সিরাত। রুবাইয়া আরাফের চেয়ে সিরাতকে বেশি ভালোবাসত। সে ছেলের মুখ এত বছর পর দেখতে পারবে। রুবাইয়ার মন আজ অনেক আনন্দ। আরাফ অফিস থেকে ছুটি নিয়ে এয়ারপোর্টে গেল ভাইকে রিসিভ করতে। অস্ট্রেলিয়া থেকে একমাত্র বিমান ল্যান্ড করলো। আরাফ অপেক্ষা করছে ভাইয়ের জন্য। কিছুক্ষণ পর সিরাতকে দেখতে পেল আরাফ। সিরাতের সাথে একজন বিদেশিনীকে দেখে আরাফ বুঝতে পারল না সিরাতের সাথে বিদেশিনী মেয়েটিকে। কাছে আসতে ভাইকে জড়িয়ে ধরল আরাফ। সিরাত বিদেশিনী মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিল। আরাফ, এ হলো তোর ভাবি ক্যামেলিয়া। আমরা বিয়ে করছি 6 মাস হলো। আরাফ খুব বেশি অবাক হয়ে গেল। তার ভাই তাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সে বুঝতে পারল সিরাত মায়ের মতো স্বার্থপর টাইপের, নিজের স্বার্থের জন্য সব করতে পারে। আরাফ এটাও বুঝতে পারল মাকে না জানিয়ে তার ভাই বিয়ে করেছে। এটা তো তার মা খুব কষ্ট পাবে। রুবাইয়া অপেক্ষা করছিল সিরাতের জন্য। সিরাতের পছন্দের সব কিছু রান্না করেছে। সিরাত শুটকি মাছের ভুনা আর গাজরের পায়েস খুব পছন্দ করত। এই দুইটা জিনিস রুবাইয়ার মন দিয়ে খুব যত্ন করে রান্না করেছে। অপেক্ষা করছে ছেলে কতক্ষণে বাসায় ফিরবে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে, মনে হয় সিরাত এসেছে। এটা ভেবে রুবাইয়া গেটের কাছে দৌড়ে গেল। 6 বছর পর আদরের ছেলেকে দেখতে পাবে রুবাইয়া, তাই সে খুব খুশি। গাড়ি থেকে আরাফ বের হলো, তারপর এক বিদেশিনী মেয়ে, তারপর সিরাত বের হলো। সিরাতকে দেখে রুবাইয়া তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সিরাতের মুখে হাত বোলাচ্ছে আর বলছে, বাবা তুই আমাকে ভুলে গিয়েছিস? তোর জন্য আমি প্রতি রাতে কান্না করি। তুই জানিস তোর ছোটবেলার ফটো আমি বুকে নিয়ে ঘুমাই। তুই কেন আমাকে ভুলে গেলি? উফ আম্মু, তুমি এত বেশি বেশি করছো কেন? আমি এখন ছোট্টই নাকি? ওদিকে সরে যাও, বাসায় ঢুকতে দিব না। সিরাতের এমন ব্যবহারে রুবাইয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সিরাতের বউ ক্যামেলিয়া রুবাইয়াকে দেখে বলল, সিরাত, এটা তোমার মাম্মি। হ্যাঁ, আমার আম্মু এটা। রুবাইয়া কোনো কথা বলতে পারছে না সিরাতের ব্যবহারে। তার মনে হচ্ছে বিদেশিনী মেয়েটাকে, কিন্তু কিছুই জিজ্ঞেস করে ইচ্ছে করছে না। আরাফ তার মাকে বলল, কি হলো, দাঁড়িয়ে আছে কেন? যাও খাবার রেডি করো ভাইয়া ভাবির জন্য। ওরা দূর থেকে এসেছে আর তুমি এখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। রুবাইয়া আরাফকে বলল, তুই দেখলি না সিরাত আমার সাথে কিরকম ব্যবহার করলো? মায়ের সাথে কেউ এরকম ব্যবহার করে? আমি তোদের জন্য কি না করেছি। আজ তোরা প্রতিষ্ঠিত হয়ে মাকে দেখতে পারিস না। আম্মু, এখন কাহিনী রাখো তো। তোমার এ কাহিনী সারা জীবন শুনে এসেছি। দাদি কিন্তু তোমার চেয়েও বেশি কষ্ট করে আব্বুকে মানুষ করে, তারপরও তুমি তাদেরকে শান্তি দেওনি। এখন তুমি কিভাবে শান্তি আশা করো? এর চেয়ে ভালো তুমি আশা করতে পারো না। দুই ছেলের এমন অপমানে রুবাইয়া কষ্টের সাগরে নিমজ্জিত হচ্ছে।